আপনাকে অনেক ধন্যবাদ। আপনি সময় দিচ্ছেন। আপনি এই সময় খুবই জনপ্রিয় বক্তা। আপনাকে মানুষ শোনে এবং আপনি গ্রহণযোগ্যতাও আছে আপনার বেশ শক্তপোক্ত। সেক্ষেত্রে আপনার কাছ থেকে নিজের সম্পর্কে একটু মূল্যায়ন জানতে চাই যে আপনি যে কথা বলেন, আপনি কি নিজেকে কোনো একটি বিশেষ দলের প্রতি আ পক্ষপাত আছে আপনার, এমনটি আপনি মনে করেন? নাকি আপনি মনে করেন যে আপনার কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব নাই, সেই অর্থে নিরপেক্ষ? আপনি নিজেকে কিভাবে মূল্যায়ন করেন? নিরপেক্ষতা আসলে একটা পারসেপশন। যারা দলীয় ব্যক্তি তারা আমাকে কখনো নিরপেক্ষ ভাববে না, কেননা তার দলের বিপক্ষে গেলেই আমি অন্য পক্ষ। কিন্তু আমি নিজে যেটা চেষ্টা করি সেটা আমি বলতে পারি, সেটি হচ্ছে আমি সাধারণত কোনো দলের পক্ষে নিরঙ্কুশ সমর্থন প্রদান করি নাই এবং কোনো দলকে সমালোচনার বাইরেও রাখি নাই। কেননা আপনি সমালোচনা করবেন কাজের, দলের না। আসলে একটি দল 100টা কাজ করে, তার মধ্যে মনে করেন 6টা কাজ, 9টা কাজ, 10টা কাজ ভুল হতে পারে। আমাদের কাজ হচ্ছে সেই ভুল কাজগুলির সমালোচনা করা, সরকার হোক, দল হোক, ব্যক্তি হোক। আমরা শুধু ভুলটুকু সমালোচনা করব, কিন্তু তার বাকি কাজগুলিকে উড়িয়ে দেব না। অর্থাৎ ধরা যাক আপনি খুব ভালো ফুটবল খেলেন, এখন আপনি একটা ভুল কথা বলেছেন, আমি কথাটার সমালোচনা করতে পারি, কিন্তু আপনি যে ভালো ফুটবল খেলেন এটাকে অস্বীকারও করা যাবে না বা আপনার ফুটবল খেলায় বাধাও দেওয়া যাবে না। একদম আমি স্পষ্ট। এই নীতিতে বিশ্বাস জি, করি। একদম স্পষ্ট। তো মানে আপনি সেই কারণে যেটা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। আমি একটু শেষ করি তো। সেই কারণে আমি মনে করি যে আমার একটা পক্ষপাত আছে। সেটা হচ্ছে আমি যতটুকু জানি ঠিক হিসেবে আমার ওই ঠিক জিনিসটার প্রতি পক্ষপাত আছে। এখন সেটা মুক্তিযুদ্ধের ইতিহাস হোক, কিংবা পৃথিবীর ইতিহাস হোক, অথবা বিজ্ঞানের একটা সূত্র হোক, অথবা মানুষের মানুষের সম্পর্ক হোক, কবিতা, প্রেম, কিংবা সাহিত্য, কিংবা অন্য যে কোনো বিষয় হোক, ব্যবসা। আমি যতটুকু ঠিক জানি, আমি যতটুকু আমার জ্ঞানের পরিধির মধ্যে আছে, আমি ওইটুকুর পক্ষে থাকার চেষ্টা করি। জি। মানে এটি এখন স্পষ্ট, আমার যা কারণ ঠিক, বিশেষ দলের প্রতি দলীয় পক্ষপাত আপনার নাই বলে আপনি নিজেকে এভাবে মূল্যায়ন করছেন। না নাই, তবে স্পষ্ট। আদর্শের প্রতি আছে, আদর্শ প্রতি আছে। যেমন আমি কোনোভাবে আমাদের মুক্তিযুদ্ধকে অস্বীকার করি না। জি, মুক্তিযুদ্ধের বিষয়ে কিংবা আমাদের বিভিন্ন সময় জনগণ যে বিষয়গুলির জন্য রক্তপাত করেছে, রক্ত দিয়েছে, মানুষ যা চেয়েছে, এই চাওয়ার প্রতি আমার পক্ষপাত আছে। কারণ মানুষ চেয়েছে এবং অনেক ক্ষেত্রে পেয়েছে, অনেক ক্ষেত্রে পায় নাই। এই না পাওয়াগুলির জন্যই আমাদের সংগ্রাম। যা পেয়েছি তা তো পেয়েছি, কিন্তু যতটুকু পাইনি সেইটুকু পাওয়ার জন্যই তো এই আলোচনা এবং সমালোচনা। আর আরেকটি বিষয় আমি বলতে পারি, আমি গালিগালাজ করে কোনো টকশো করি না। আমি সাধারণত ব্যক্তিগত আক্রমণ পরিহার করি, এবং এটা প্রমাণিত হয়েছে যে গালিগালাজ এবং এই ব্যক্তি আক্রমণ ছাড়াও অন্তত গ্রহণযোগ্য মাত্রায় মানুষকে কথা বলা যায় এবং সেই কথা মানুষ শোনেও। জি। অতএব এই গালিগালাজ দিয়ে পপুলারিটির যে জায়গাটি, এটি আসলে সঠিক নয়, বরং এটি হচ্ছে অনেক আহ ধন্যবাদ ডাক্তার আব্দুল লতিফ সাহেব। এটি ভুলের একটি বড় প্রসার। জায়গা। কারণ এই সময় গালিগালাজের খুব বিস্তার এখন, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তো আছেই। মেইনস্ট্রিমেও অনেক সময় দেখা যায়। আমি একটু প্রচারণা নিয়ে কথা বলতে চাই মূলত, যে একটা উত্তাপ প্রচারণা নিয়ে খুব বাড়ছেই, উত্তাপ উত্তেজনা বাড়ছে। সেখানে জামাতের আমিরের সেই এক্স হ্যান্ডেলে যেই পোস্টটি, সেখানে যেটি নারীদের নিয়ে অশালীন মন্তব্য আছে, যেটিকে জামাত অস্বীকার করছে, যেটি হ্যাকড হয়েছে, এটি তার মন্তব্য না। কিন্তু যেটি দেখা যাচ্ছে বিএনপি, একদম খোদ তারেক রহমান বিএনপি চেয়ারপারসন, তিনি এটিকে বলছেন, তিনি এটি বিশ্বাস করছেন না এবং বলছেন যে জামাতকেই বলছেন যে তারা মিথ্যাবাদী। সরাসরি বলছেন যে তারা হ্যাক হওয়ার যে দাবিটি করছে সেটা মিথ্যা, জামাত মিথ্যাবাদী বলে দাবি করছেন। আপনি আসলে এটিকে কিভাবে দেখছেন, এরকম অভিযোগকে? এবং কেন আসলে বিএনপি বিশ্বাস করছে না যে এই এক্স হ্যান্ডেল হ্যাক হতে পারে? কি মনে হয়? এর অনেকগুলি কারণ আছে। প্রথমত, ইন্টারনেটে জামাতে ইসলাম এবং তাদের সমর্থকদের যে শক্তিশালী উপস্থিতি এবং তাদের যে প্রযুক্তিগত এক ধরনের দক্ষতা, সেটা তারা অনেকদিন থেকে প্রমাণ করেছে। তাদের সমর্থকদের একটা গ্রুপ বা পেজ ছিল কেল্লা নামে। তো এই যে পেজ, এই যে দীর্ঘদিনের এক ধরনের ইন্টারনেটে তাদের উপস্থিতি, তাদের পক্ষের লোকদের নানান ধরনের মন্তব্য, সংঘবদ্ধভাবে বট বাহিনী তৈরি করার যে অভিযোগ, এই ব্যাপারগুলি নিয়ে অভিযোগ শুধু নয়, মানুষের মনে এক ধরনের পারসেপশন বা এক ধরনের বিশ্বাস আছে যে তারা এগুলি পারে, করে। অতএব যারা এত বোঝে, তাদের আমিরের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যায়, এটা আসলে প্রথমত একটা অবিশ্বাস্য ঘটনা। দ্বিতীয়ত, এই অ্যাকাউন্টটি তো সবচেয়ে বেশি প্রতিরক্ষার মধ্যে থাকার কথা, কারণ এই অ্যাকাউন্টটি অত্যন্ত সেন্সিটিভ এবং এর যারা অ্যাডমিন তারা অত্যন্ত বিশ্বস্ত হবার কথা, এবং এখানে যারা পোস্ট দেয় তারা তার অনুমোদন নিয়ে পোস্ট দেওয়ার কথা। এখন ধরা যাক এই পোস্টটা তার নয়, কিন্তু এই পোস্টের কোন অংশটুকু নিয়ে তার নিজের আপত্তি,
এটাকে তিনি পরিষ্কার করেছেন। এই পোস্টে মানুষ রিয়াক্ট করেছে কিন্তু একটা গালি হুম। বা একটা বাজে অশালীন একটি শব্দের কারণে। তো বাকি যে কথাগুলি আছে তার সঙ্গে কি তিনি দ্বিমত পোষণ করেন? তিনি কি এটা ব্যাখ্যা করেছেন বা তার দল এটা ব্যাখ্যা করেছে? তারা শুধু বলেছে এটা হ্যাক হয়েছে এবং ওই অশালীন শব্দটা তারা ব্যবহার করে নাই। কিন্তু বাকি অংশটুকু যা লেখা আছে সেই অংশটুকুতে যে বক্তব্য সেটা তো তিনি আল জাজিরাতেও দিয়েছেন, তার বিভিন্ন বক্তৃতার মধ্যে বলেছেন। তো ধরে নিলাম যে ওই গালিটুকু শুধু সঠিক নয়, কিন্তু বাকি যে অংশটুকু রয়েছে তার ব্যাপারে কি তারা দৃঢ়তার সঙ্গে বলতে পারেন যে ওই বক্তব্যটুকুও তাদের নয়? সেটা তো তারা বলেন নাই। অতএব তারা কেবল একটি শব্দ নিয়েই তাদের হ্যাকিং এর বিষয়ে তারা বলার চেষ্টা করেছেন, যে ওই শব্দটা তারা ব্যবহার করেন নাই বা কিন্তু ডাক্তার আব্দুল তাদের লতিফ স্যার, আমির আমি একটু ব্যবহার করেন। মানে তর্কের খাতিরে এভাবে এইবার বলি বা আসেন বা আরেকটু প্রযুক্তিগত ভাবে বোঝার দেখি। ক্ষেত্রে আপনার কাছ থেকে আরেকটু জানতে চাই। মানে এমনটা তো হতেই পারে তার বক্তব্য কিন্তু তিনি যেভাবে বলতে চান, যেভাবে উপস্থাপন করতে চান, সেভাবে না করে অন্যভাবে উপস্থাপন করা, এটাও তো একটা মানে খুবই খারাপ কাজ। মানে এবং হ্যাকিং এর অন্যভাবে শিকার যদি হয়ে উপস্থাপিত থাকেন। তো কিছু হয় নাই, কেননা ওইখানে যা বক্তব্য আছে তিনি প্রায় একই বক্তব্য, তিনি হুবহু প্রায় একই বক্তব্য, কিছুটা এদিক সেদিক কয়েকটা শব্দে তিনি আল জাজিরাতে এটা বলেছেন যে তাদের দল প্রিন্সিপাল হিসেবে বিশ্বাস করে যে নারীরা দলের সভাপতিও হতে পারবে না, এবং এটা যদি না হতে পারে আমরা পরিষ্কার বুঝি যে দেশের প্রধানমন্ত্রী কিংবা উচ্চতম যে পদগুলি রয়েছে বিভিন্ন সেক্টরে সেখানে নারীদের নেতৃত্ব তারা আমার সমর্থন। অনুষ্ঠানেও জামাতের আমির বলেছেন যে নারীরা শীর্ষ নেতৃত্বে যেতে পারবেন না, ইসলাম পারমিট করেন না। হ্যাঁ, তো নারীর জন্য কোনো শীর্ষস্থান নাই, এটা তো তারা বিশ্বাস করেন। অতএব এই এক্স হ্যান্ডেলের বক্তব্যের মূল যে অংশ সেটা তো তারই বক্তব্য, শুধু গালিটা তার না, ঠিক আছে আমরা মেনে নিলাম, কারণ এরকম গালি তিনি দেন এটা আমরা মনে করতে চাই না, ধরে নেন। কিন্তু এটা হ্যাক হওয়ার যে কথাটি তারা বলেছেন এটা মেলে না কেন জানেন? এটা মেলে না, প্রথমত তারা বলেছে যে এটা হ্যাক করেছে, সে হ্যাক করেছে কিন্তু পাসওয়ার্ড বদলায়নি। কিন্তু সে নিশ্চয়ই একটা সার্টিফাইড ডিভাইস অর্থাৎ অথেন্টিক ডিভাইস, যেটা আগে লগ ইন করেছে এমন একটা ডিভাইস থেকে হ্যাক করে নাই। তাহলে যে ডিভাইসটা থেকে সে হ্যাক করেছে এই ডিভাইসটা তো অথেন্টিকেট করতে হয়। আপনি যদি এখন কোন একটা ডিভাইস দিয়ে অন্য কারো অ্যাকাউন্টে প্রবেশ করতে চান তাহলে নতুন ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করলেই তাকে বলা নোটিফিকেশন। হবে যে আপনার আপনার ইমেইলে অথবা আপনার ফোন নাম্বারে অথবা আপনার পূর্ববর্তী কোনো ডিভাইস যেটা আপনি মূল ডিভাইস হিসেবে চিহ্নিত করে রেখেছেন সেইখানে মেসেজ যাবে। এবং গেলেই কিন্তু হয় না, সাথে সাথে নিজের যে মোবাইল ফোন বা তার অ্যাডমিনদের যে ফোন যেটা দিয়ে অ্যাকাউন্টে রেজিস্টার করা আছে বা ল্যাপটপ বা যেখান থেকে এটি হয়েছে তার মূল অ্যাকাউন্টে রেজিস্টার, সেখানে কিন্তু একটা মেসেজ যাওয়ার কথা যেখানে জিজ্ঞেস করবে যে আপনি কি এইটা ব্যবহার করেন, আপনি কি লগ ইন করার চেষ্টা করছেন নাকি এটা অন্য কেউ। এবং তখন আপনি যদি বলেন যে এটা অন্য কেউ, সাথে সাথে কিন্তু এই অ্যাকাউন্টটা লক হয়ে যাবে, অথবা যে লগ ইন করার চেষ্টা করছিল নতুন লগ ইনটা হবে না। এখন তাদের এইটা কি টু ফ্যাক্টর থ্রি ফ্যাক্টর যে অথেন্টিকেশন থাকে, ভেরিফিকেশন থাকে, অথবা টু স্টেপ থ্রি স্টেপ যে ভেরিফিকেশন থাকে, এইগুলা করা নাই। তাহলে তাদের কারো কাছে একটা নোটিফিকেশন যায় নাই, তাদের কারো কাছে একটা টেক্সট যায় নাই, এসএমএস যায় নাই, কোনো ধরনের কিছু না জানিয়ে পাসওয়ার্ড বদল না করে একটা নতুন ডিভাইস থেকে শুধু পাসওয়ার্ড জানলে ঢোকা যায়? এটা আমার জানা নাই, এটা যারা আইটি বিশেষজ্ঞ তারা বলতে পারবে, কিন্তু জামাতের আইটি সাধারণভাবে বিশেষজ্ঞ আমরা যারা জামাতের আইটি বিশেষজ্ঞ তারা কিন্তু একটা সংবাদ সম্মেলন করে বলছেন যে বঙ্গভবনের কোনো একটা ইমেইল থেকে এটি করা হয়েছে। তারা নাকি চিহ্নিতও করেছেন সেটা। বঙ্গভবনের একটা ইমেল থেকে ম্যালওয়্যার ভেতরে আছে এরকম ইমেল, যেগুলোকে ফাইসিং ইমেল বলে বা ম্যালওয়্যার অ্যাটাচ ইমেল বলে, এরকম ইমেল এসেছে বলে তারা দাবি করেছেন। হুম। তো বঙ্গভবনের এই মেইলটা থেকে, এই মেইলটা যে এসেছে এই মেইলটা থেকে ওপেন করেছে, ওপেন না করলে কিন্তু ম্যালওয়্যার কাজ করবে না। তো ধরা যাক ম্যালওয়্যার কাজ করতে শুরু করলো। এখন এই ম্যালওয়্যার যখন কাজ করবে সে ফাইসিং করে, ধরেন ওইখানে কি লগের আছে, কি লগের দিয়ে কি লগইন করে পাসওয়ার্ডটা জেনে ফেললো যে হ্যাক করতে চায়। তারপর ওই পাসওয়ার্ডটা ব্যবহার করে সে যখন ঢোকার চেষ্টা করবে, সে তো ওই ডিভাইসটা ব্যবহার করে ঢুকছে না, তার নিজের ডিভাইস থেকে ঢুকছে যেটা নতুন ডিভাইস, এবং লগ ইনের এলাকাটাও ভিন্ন। তারা বলেছে এটা নাকি পাকিস্তান থেকে না কোথা থেকে হ্যাক করার চেষ্টা করা হয়েছে বা লগ ইন করা হয়েছে, এরকম কিছু একটা বলেছে। তো
আমি যতটুকু ওই যে একটা একটা তার একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওর মধ্যে যেটা বলেছে পুরোপুরি মনে নেই আমার। তো যেখান থেকে লগ ইন করা হোক, তাহলে তো ওই ডিভাইসটা তো ঢুকতে দিবে না সিস্টেম। ওই ডিভাইসটাকে আবার অথেন্টিকেট করতে হবে। ডিভাইসটাকে নিজের বলে চিহ্নিত না করলে ওই ডিভাইস থেকে ঢুকতে দিবে না। নতুন ডিভাইস ব্যবহার করলে নতুন ডিভাইসটাকেও হুম। আহ, মানে সার্টিফাই করিয়ে নিতে তারপরেও হয়, মানে নতুন আপনি একটা ডিভাইসটাকে ব্যাখ্যা অথেন্টিকেট দিচ্ছেন, করার সেই জন্য। ব্যাখ্যাটা তো খুবই ঠিক। কারণ কি মানে আমরা সাধারণ মানুষ হিসেবেও আমাদের কাছেও এরকম নোটিফিকেশন আসে যে আপনার অ্যাকাউন্টে ঢোকার চেষ্টা হচ্ছে, এখান থেকে আপনি কি পারমিট করেন কিনা, একদম এভাবে মিলে যায়। সবারই হয়তো এই অভিজ্ঞতা, অনেকেরই হয়তো আছে। আর কিন্তু সবচেয়ে মজার তারপরেও ব্যাপার আপনার হচ্ছে, কাছে আমি এই প্রশ্নটা করতে চাই, আপনার কাছে কি মনে হয়, আপনার কাছে আপনি বলছেন বিশ্বাসযোগ্য না, তারপরেও কত শতাংশ সম্ভাবনা থাকতে পারে বলে আপনার মনে হয় যে আসলেই অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে, আর কত শতাংশ এটা মনে হয় হয়নি? বিশ্বাসযোগ্য, এটা অতটুকুই বিশ্বাসযোগ্য যে তার অ্যাডমিনদের মধ্যে যদি কেউ বিশ্বাসঘাতকতা করে, অর্থাৎ তার যে অ্যাডমিন আছে সে অ্যাডমিনদের কেউ যদি একটা সার্টিফাইড ডিভাইস ব্যবহার করে এটা পোস্ট করে দিয়ে থাকে নিজের ইচ্ছা মতো, এইটা ছাড়া আর কোনোভাবে এটা হওয়া সম্ভব না। এক, দ্বিতীয়ত যদি কেউ হ্যাক করে থাকে তাহলে আপনি হ্যাকারদের সম্পর্কে একটু ইমেলে গিয়ে বা একটু ইন্টারনেটে গিয়ে সার্চ করেন বা যে কোনো একটা ভালো বই পড়েন, তাহলে দেখবেন যে সেখানে পরিষ্কার আছে যে হ্যাকাররা প্রথমেই যেটা করে সেটা হচ্ছে অ্যাকাউন্টটা নিজের দখলে নিয়ে নেয়। এবং এই দখলে নেওয়ার জন্য সে অবশ্যই পাসওয়ার্ড বদল করে দিবে। সে যদি ঢুকতে পারে তাহলে সে পাসওয়ার্ড বদলাবে, এবং সেই পাসওয়ার্ড বদলে দিয়ে সে নতুন কোনো ডিভাইসকে অথেন্টিকেট করবে, নতুন কোনো আহ, জায়গাতে এই লগ ইনটাকে সরিয়ে নিয়ে যাবে যাতে মূল ব্যবহারকারী এটার মধ্যে ঢুকতে না পারে। কিন্তু তারা বলছেন যে তারা ওই তাদের পাসওয়ার্ড ব্যবহার করে এটার মধ্যে ঢুকেছেন এবং ঢুকে পাসওয়ার্ড বদল করে দিয়ে এটা নিয়ে নিয়েছেন। একেবারে শিশু হ্যাকার ছাড়া হুম। এইটা আসলে কেউ করবে না। জি। আরেকটা এইরকম। বিষয় রয়েছে, হুম। হ্যাক হলে পরে সাধারণত কি হয়, অ্যাকাউন্টের দখল যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে মূল জায়গাতে ইউজার মেইল করে, বলে যে আমি আসল ইউজার, আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, এবং সাধারণত এরকম ক্ষেত্রে তাদের এক্স এর সঙ্গে যোগাযোগ করার কথা, মানে যারা এক্স এর অথরিটি, কিন্তু তারা তো সেইখানে কোনো মেইল দিয়েছেন বা যোগাযোগ করেছেন এই প্রমাণ নাই। তারা এইটাকেই ব্যাখ্যা দিয়েছেন যে এইটা আসলে দরকার হয় নাই, কারণ হ্যাকার পাসওয়ার্ড বদলায় নাই। হুম। তো হ্যাকার পাসওয়ার্ড বদলায় নাই, এইটাও আমরা মেনে নিলাম। সব যদি সত্যি হয়, তারা হ্যাকারের বিরুদ্ধে আহ, তাদের তো হ্যাকারের অনুসন্ধান করে কে এটা হ্যাক করেছে সেটা বের করার চেষ্টা করার কথা। তারা কি বাংলাদেশের প্রচলিত সাইবার আইনে এই হ্যাকারের বিরুদ্ধে কোনো মামলা করেছে? মামলা অথবা করেছে হ্যাকারের, টিভিতে, তাদের একটা মামলা করেছে, জিডিও করেছে, একটা মামলা হয়েছে না সাইবার। জিডি করতে পারেন, কিন্তু মামলা যে করেছে, মামলা করতে গেলে কে এই অপরাধটা করেছে, অজ্ঞাতনামার নামে কি সাইবার মামলা হয় নাকি? আর যদি হয়ে থাকে অজ্ঞাতনামার নামে, তাহলে এই অজ্ঞাতনামাকে খুঁজে বের করার একটা ব্যাপার আছে। সেটা তো ডিবি তো করবে, এই পুলিশ করবে। অজ্ঞাতনামাকে কি ট্রেস করা গিয়েছে, তার আইপি অ্যাড্রেস ট্রেস করা আচ্ছা, গিয়েছে, তার সেটি লোকেশন এখনো ট্রেস স্পষ্ট করা করে গিয়েছে? বলা হচ্ছে না, কিন্তু জামাতের পক্ষ থেকে বলছে হ্যাকারকে শনাক্ত করা হয়েছে, খুব শীঘ্রই প্রকাশ করা হবে, যদিও খুব স্পষ্ট সেটা হয় নাই। আর জামাতের মিডিয়া সেলের যিনি মুখপাত্র তিনি বলছেন যে আম, এর পেছনে একটি দল জড়িত এবং তারাই এটি নিয়ে বেশি সোচ্চার। এই একটি দল যখন বলে তখন আসলে তারা বিএনপিকেই বরাবর মিন করে তাদের প্রচারণায়। এটাকে আপনি কিভাবে আসলে দেখছেন যে একটি দল বিএনপিকে মিন করছে, আর ওদিকে বিএনপি একদম মিথ্যাবাদী বলে দিচ্ছে যে জামাত মিথ্যা বলছে? আমি এটার ব্যাপারে মন্তব্য করতে পারবো না, তবে আমার যেটা মনে হয় যে একটি দল জড়িত এইভাবে অভিযোগ করার মতো কোনো সাক্ষ্য প্রমাণ তাদের কাছে থাকলে সেটা দেখিয়ে দেওয়াই উচিত, যে এই দলের কারা কারা তাদের এই অ্যাকাউন্ট হ্যাক করে, তাদের প্রধান ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করে এই ধরনের একটা মন্তব্য লিখে দিয়েছেন। আর এটা যদি কেউ এরকম করেই থাকে তাহলে নিশ্চয়ই এটা বাংলাদেশ থেকেই করেছে। আর যদি এটা ভিপিএন ব্যবহার করে হ্যাক করা হয়ে থাকে তাহলে কিন্তু এটা আরো কঠিন, কারণ ভিপিএন ব্যবহার করে হ্যাক করতে গেলে আরো জটিলতা তৈরি হয়। ফলে এটা অনেক ঝামেলা রয়েছে। মানে অন্য দেশ থেকেও তো এটা করতে পারে, অত বাংলাদেশ সোজা থেকেই না। কেন, অন্যান্য দেশ থেকেও তো করতে পারে। অন্যান্য দেশ থেকে যদি তারা কেউ করেও থাকেন তাহলে সেই সব দেশেরও তো নিশ্চয়ই আহ তাদেরও কর্মীরা আছে, সেই সব দেশও আইন কানুন রয়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে হ্যাকিং কিন্তু একটা আন্তর্জাতিক অপরাধও বটে। হ্যাকিং কেউ করে হুম। থাকলে কোনো দেশ থেকে তাকে হ্যাকার হিসেবে সেই সব দেশে মামলা করা যায়। বিশেষ জি। করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যাদের একটা চুক্তি রয়েছে, আপনার মনে আছে আমরা ওই চুক্তিটা করেছি, ইন্টেলেকচুয়াল প্রপার্টি বিষয়ে একটা চুক্তি। সেই চুক্তিতে কিন্তু হ্যাকারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, এবং আমেরিকান কোনো প্রোডাক্ট বা কোনো কিছু যদি বাংলাদেশ থেকে এরকম হ্যাক করা হয়, কোনো ওয়েবসাইট, তাহলে কিন্তু এটা শাস্তির বিধান জি, করতে হবে, এরকম একদমই। একটা এগুলো বিষয় এগুলো চুক্তির ট্রান্স মধ্যে বর্ডার আছে। ক্রাইম, এটা আমরা জানি, কিন্তু মানে এখন এগুলো ট্রান্সবর্ডার। হ্যাকার চিহ্নিত হওয়াটা এবং সেটি প্রকাশ্যে আসাটাই একটা বড় কথা। আমি আপনাকে একটা জিনিস একটা বলি স্যাটায়ার হ্যাকিং এর হচ্ছে। বিষয়, জি। আমি একটা আসার আগে আরেকটা জিনিস বলি। একটি দল না হয় এটা করেছে, কিন্তু তারা তো অত্যন্ত সৎ দল, জামাত ইসলাম অত্যন্ত সৎ
দল তারা দাবি করেন নিজেদেরকে। মানুষের একটা ধারণা আছে তারা যেহেতু এত ধর্মকর্ম করেন, হয়তো তাদের মধ্যে অনেক ভালো লোক আছে, তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন যে তাদের লোকজন কখনো হ্যাক করে নাই, হ্যাকিং করে মানুষকে বিব্রত করে নাই, মানুষকে গালিগালাজ করে নাই, হুম। তাদের সমর্থক বা তাদের দলের উৎসাহে লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করা, বুলি করা, বট তৈরি করে সেখানে গিয়ে মানুষকে বিভিন্ন বিদেশি সংস্থার এজেন্ট, দালাল এইসব বলে গালিগালাজ করা তারা করেন না। এটা তারা বুকে হাত দিয়ে বলতে পারবেন। আপনি আচরি ধর্ম শিখাও পরে রে, এটা শুধু আমাদের এই প্রবাদ না। আমাদের রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম একবার মিষ্টি খাওয়া নিয়ে একটি শিশুকে অনুরোধ করতে গিয়ে নিজে মিষ্টি খাওয়া ছেড়ে দিয়েছিলেন, বলেছিলেন যে নিজে যা করে সেটা আরেকজনকে না করতে হয় না। এরকম একটি কথা আমরা জানি। এটা অত্যন্ত একটি আহ সর্বজন শ্রুত এবং সর্বজন বিদিত একটি ঘটনা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে। তাহলে ওনারা নিজেরা হ্যাক করেন, ওনাদের লোকেরা হ্যাক করে, ওনাদের লোকেরা গালি দেয়, ওনাদের লোকেরা বট হয়, ওনারা বটর বটর লডর ফডর করেন, এটা যদি ওনারা বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারেন যে আমাদের দলে এরকম কোনো লোক নাই, তাহলে ওনারা অন্যকে গালি দেওয়ার অধিকার পান। আর না হলে ওনারা যদি 52 হয়ে থাকেন, অন্যরা 53, ওনারা 53 হলে অন্যরা 52। এই এই সংস্কৃতি ওনারা, আওয়ামী লীগ, এই দুইটা দল মিলে তৈরি করেছিল। সিপি গ্যাং এবং কেল্লা, এরা মিলে এই সংস্কৃতি তৈরি করেছিল। এই সংস্কৃতির ধারক বাহকদের মধ্যে তাদের দল ছিল। একদম স্পষ্ট। আমি যে প্রশ্নটা করতে চাচ্ছিলাম সেটাও মোটামুটি চলে আসছে, যে এরকম ভাবেই অনেক স্যাটায়ার হচ্ছে। আপনি এভাবে বলছিলেন। মেঘ মোল্লার বসুর ফেসবুক পোস্ট দেখছিলাম, সেখানে তিনি বলছেন মূলত 71 সালেও ওদের আইডিগুলো হ্যাকড হয়ে গিয়েছিল, পরে ডিসেম্বর শেষে ফেরত পাইছিল। এইরকম। এইটা সে মজা করেছে। জি। আসলে 71 সালে ইন্টারনেটও ছিল না, আইডি হ্যাক হওয়ারও কিছু ছিল না। হয়তো তাদের ওই সময় তাদের লোকজন যে ওই আলবদর রাজাকার জাতীয় যে বাহিনীগুলো ছিল সেগুলোর যে আইডেন্টিটি কার্ড ব্যবহার করতে, হয়তো সেগুলা জাল ছিল। মানে তাদের চেহারা ঠিক ছিল কিন্তু কার্ড গুলা জাল ছিল বা কিছু একটা ছিল আর কি, আমরা জানি না। এটি স্যাটায়ারেরই মেঘমল্লার অংশ। ওইভাবে বলেছেন আর কি। হ্যাঁ। আমি মেঘমল্লারের বক্তব্যটা ব্যাখ্যা করছি আর কি। হ্যাঁ, জি, ডাক্তার তুষার, আমি এইটা একটু শুনি যে ইদানিং খুব মানে মা বোনদের বা নারীদের নিয়ে জামাতের আমির থেকে শুরু করে জামাত কথা বলছেন। একটা বক্তব্য ফ্যামিলি কার্ড ইস্যুতে তারেক রহমানের যে বক্তব্য সেটির সমালোচনা করতে গিয়ে জামাতের আমির বলছেন যে মা বোনদের এক হাতে ফ্যামিলি কার্ড, এক হাতে মায়ের গায়ে হাত, দুইটা আমরা চাই না। রাখেন আপনার ফ্যামিলি কার্ড, আগে আমার মায়ের ইজ্জতের কথা বলেন। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে ফ্যামিলি কার্ড হতে পারে না। আপনি কি বুঝতে পারেন বিনিময়টা কোথায় হচ্ছে? আসলে ইজ্জতের এখানে বিনিময়ে কোথাও ফ্যামিলি কোনো কার্ড। বিনিময় হচ্ছে না। ফ্যামিলি কার্ড দিতে গেলে কারো গায়ে হাত দেওয়ার প্রসঙ্গ আসবে কেন? কার্ড কি কেউ গায়ে ছোঁয়ায় ছোঁয়ায় দেয় নাকি? কার্ড কি কোনো তাবিজ গলায় ঝুলায় রাখে? আর ফ্যামিলি কার্ড দিলে অসুবিধা হয়। ওনাদের কোনো কার্ড নাই। আমি তো জানি ওনাদের দলের রীতিমতো পরিচিতি কার্ড আছে, ওনাদের দলের যারা মূল সদস্য তাদের এরকম কার্ড আছে। তারা যখন কার্ড দেন তখন কি দেন, এই পরিচিতি পত্রের মধ্যে কি দেন, আসলে কিভাবে দেন? তো তারা দেখাক যে কিভাবে গায়ে হাত দিয়ে কার্ড দেওয়া যায়, এটা একটু দেখাতে পারলে ভালো হতো না? সরকারি কার্ড দিলেই হবে। সরকারের এরই মতো অনেকগুলি কার্ড রয়েছে। যেমন একটা তো হচ্ছে এনআইডি কার্ড। এনআইডি কার্ড সকলে নিয়েছে, তো গায়ে হাত দিয়ে দিতে হয়েছে এটা? কিংবা ধরেন এরপরে ভিজিএফ কার্ড বিলি হয়েছিল, সেটা কি কারো গায়ে হাত দিয়ে দিতে হয়েছিল? এমনকি এই যে টিসিবির একটা কার্ড আছে, টিসিবি এই ত্রাণ বিতরণ বা খাবার বিতরণ, স্বল্প মূল্যে খাবার বিতরণের জন্য কার্ড ইস্যু করেছে, সেই কার্ড কি কারো গায়ে হাত দিয়ে দিতে হয়েছে? টিসিবির এই কার্ড ব্যবহার করে কিন্তু আমাদের বাড়িরও এই যারা অল্প মূল্যে কাজ করেন, যেমন আমাদের হেল্পিং হ্যান্ড যারা, আমাদের বাড়ির সাহায্য কর্মী যারা, এরা কিন্তু টিসিবি সেইখান থেকে তেল আনে, চিনি আনে এবং তারা সেটা কম দামে কিনে আনে। এটা কিন্তু অনেক দিনের প্রকল্প। সেই 2006-7 সালে তখনকার অন্তর্বর্তী সরকার বিডিআর কে দিয়ে শুরু করেছিল এরকম খাদ্য বিতরণ। এটা পরে সরকারি ভাবে টিসিবি এবং অন্যরা করে। এবং সেখানে আপনি জেনে মজা পাবেন, রাইস ব্র্যান অয়েল দেয় টিসিবি, যেটা কিনা দামি তেল, এবং সেটা অনেক কম দামে দেয়। সেটা দেখে আমি খুব অবাক হয়েছি। তো এই যে দেয়া হচ্ছে, এখানে কি গায়ে হাত দিয়ে দিতে হয়েছে? শুধু এই বিএনপি একটা কার্ডের কথা বলেছে আর ওটা গায়ে হাত দিয়ে দিতে হবে? ওনারা বাড়িতে বাড়িতে মেয়ে পাঠাতে পারেন, বিএনপিতে কোনো মেয়ে নাই, মেয়েরাই কার্ডটা বিলি করতে পারে না, তো মায়ের গায়ে মেয়ে হাত দিলে ওনার অসুবিধা হবে? উনি যে এই চিন্তাটা করতে পেরেছেন, এই চিন্তাটা খুব দুঃখজনক। উনি এরকম একটা চিন্তা কি করে করলেন যে গায়ে হাত দিয়ে দিয়ে কার্ড দিবে? এবং কারা দিবে গায়ে হাত দিয়ে দিয়ে? পুরুষেরা? উনি কি এইটা মিন করতে চেয়েছেন? এটা তো কোনো মানে এটা কোনো যৌক্তিক বক্তব্যই না। কেননা ওনার দল থেকে শত শত মেয়েরা গিয়ে নির্বাচনী কর্মকাণ্ড চালাচ্ছে, মানুষের এনআইডি কার্ডের নাম্বার নিচ্ছে, ফোন নাম্বার, ভোটার নাম্বার,
বিকাশ তাদেরকেও নাম্বার সব তাদেরকেও নিচ্ছে, আহ, তখন কি গায়ে হাত দিতে হচ্ছে? তাদেরকেও হ্যারাস করা হচ্ছে, তাদেরকে মারধর করা হচ্ছে বা অপমান করা হচ্ছে, এরকম দাবি তারা করছেন কিন্তু, যে তাদের নারীদেরকে যারা যাচ্ছেন প্রচারণায় তাদেরকে হেনস্থা করা হচ্ছে, সেটা অর্থেই বলছেন কিনা। কতজন নারী এরকম প্রতিকূলতার শিকার হয়েছেন এবং তাদেরকে কি ধরনের প্রতিকূলতার শিকার হতে হয়েছে, এই নারীদের পরিচয় জানিয়ে তাদের উচিত আইনের আশ্রয় নেওয়া। কারণ নারী বলে কথা নয়, যে কোনো ব্যক্তিকে যদি একটি আইনসঙ্গত কর্মকাণ্ডে কেউ বাধা দেয় বা তার প্রতি ভুল আচরণ করে, অন্যায় আচরণ করে, তাহলে তিনি আইনের আশ্রয় নিতে পারেন। তাহলে তাদের উচিত এই নারীদের পক্ষে দাঁড়িয়ে নারীদের আহ পরিচিতি গোপন না রেখে এই নারীদের পরিচয় দিয়ে আমার মনে হয় যে তাদের আইনের আশ্রয় নেওয়া উচিত অথবা আইনের কাছে প্রোটেকশন চাওয়া উচিত। আর তারা যে ঘরে ঘরে এই নারীদের পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছেন, এই তথ্য কি কাজে তারা লাগাবেন এইটাও কিন্তু তাদের বলা উচিত। কেননা একটি ঘরে যখন তারা যান তখন কিন্তু তারা জেনেই যান যে এই ঘরে ভোটার আছে, এবং এই ভোটার নাম্বার নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা নামালেই পাওয়া যায়। ওনারা তাহলে ফোন নাম্বার কেন কালেক্ট করছেন? তারা কি তাদেরকে ফোন করবেন প্রত্যেককে, নাকি ফোনের মধ্যে নগদ বিকাশ রকেট করবেন? এইটাও তো তাদেরকে ব্যাখ্যা করতে হবে। কিন্তু তারা তো এটি অস্বীকার করছেন যে তারা বিকাশ নাম্বার বা এনআইডি নাম্বার এটা আসলে নিচ্ছেন না, তারা তো এটি অস্বীকার করছেন। আপনি সেটা, যারা অভিযোগ করেছেন তাদের কাছে তো প্রমাণ রয়েছে, তারা তো প্রমাণ সহ বলেছেন। আমি অভিযোগটা করি নাই, আমি আপনাকে শুধুমাত্র পত্রপত্রিকা যা পড়েছি সেটার ভিত্তিতে প্রশ্নগুলি রেইজ করছি। যদি তারা বলেন যে তারা কখনোই ফোন নাম্বার নেন নাই, তাহলে খুবই ভালো কথা, তারা ফোন নাম্বার নেন নাই। কিন্তু এনআইডি নম্বর আর ভোটার নম্বরই বা তাদের দরকার হবে কেন? তারা তো ভোটের প্রচারণা চালাতে যে বাসায় যাচ্ছেন ওরা তো জেনেই যাচ্ছেন এই বাসার ঠিকানায় কয়জন ভোটার আছে, এবং তাদের ভোটার নম্বর তো নির্বাচন কমিশন থেকে ভোটার তালিকা নামালেই পাওয়া যায়। জি, অবশ্য তাহলে তাদের নাম, নারীদের একটা নাম ইন্টারভিউ, ভোটার নম্বর এনআইডি কেন লাগবে, আর এক এনআইডি নম্বর তাদের কেন লাগবে? জি, কি কারণে? একটা ইন্টারভিউ দেখছিলাম বিবিসিতে, সেই প্রচারণার করছেন এমন একজন জামাতের পক্ষে প্রচারণা করা একজন নারী বলছেন যে তারা আসলে আগে থেকেই যেতেন, তারা তালিম করতেন নারীদের সাথে, এখন তাদের উপর থেকে নির্দেশনা এসেছে এবং তারা সরাসরি প্রচারণায় নেমে গেছেন। উপর থেকে যাদেরকে তালিম করতেন, সেই তালিম যাদেরকে দিতেন তাদের কাছে তারা গিয়ে ভোটের প্রচারণা চালাচ্ছেন, এই তো। তো গিয়ে ভোটের প্রচারণা চালান, কে না করেছে, কিন্তু নম্বরগুলি দরকার হচ্ছে কেন? তাহলে তো বহু আগে থেকেই তারা জানে, তখন নম্বর নেয় নাই কেন? জি, ওই সময় কেন নম্বর নেয় নাই? নাকি তালিমের সময় নম্বর দরকার নাই, ভোটের সময় নম্বর দরকার হচ্ছে? তাহলে এই নম্বরগুলি ভোটে কোনো কাজে লাগানো হবে? এই তথ্যগুলি তারা ভোটে কি কাজে লাগাবেন এবং কি ধরনের তথ্য নিচ্ছেন সেটা তো কারো পক্ষে জানা সম্ভব না, তার কারণ মানে তারা এখানে একটা অন্দরমহলে প্রবেশ প্রশ্নবোধক আপনি করছেন। আপনি তো তারা অন্দরমহলে খুঁজে পাচ্ছেন। প্রবেশ করছেন এবং অন্দরমহলে প্রবেশ করে গোপনীয় ভাবেই জিনিসগুলি করছেন। এগুলি কেউ না কেউ বলে দিয়েছে বলে অন্যরা জানতে পেরেছে। কিন্তু তারা যখন এটা নেন তখন তো সেইখানে তারা এবং সেই মহিলা বা পুরুষ ছাড়া কেউ তো উপস্থিত থাকেন না যাদের কাছ থেকে তারা এই তথ্য নিচ্ছেন। জি, ডাক্তার আব্দুল নূর তুষার, মানে এই নারী ইস্যুতে কি একটা চাপের মধ্যে আছে জামাতে ইসলাম? কারণ তারা বিভিন্ন সূচক, এখন তো নির্বাচনে নানান ভ্যারিয়েবল আছে, বিভিন্ন রকম জায়গা থেকে না জামাত বেশ একটা মানে ভালো পজিশনে আছে বলেই এখন ধারণা করা হচ্ছে। সেখানে এই একটা ইস্যু বিশেষ করে কি একটু চাপের মধ্যে তারা আছে? একটা তো আছে মুক্তিযুদ্ধ, ওইটা নিয়ে বেশ অনেক কথা হয়ে গেছে, হচ্ছেও, তারা কিন্তু কোনো চাপে কিন্তু নাই, মুক্তিযুদ্ধ নিয়ে চাপে নাই। একটু নারী ইস্যুটা নিয়ে বিশেষ করে শুনতে চাই, কারণ নারী ইস্যুতেই কথা বলছি তো। ধরেন সেই এক্স হ্যান্ডেলের সেটি নিয়ে একটা আলোচনা হ্যাক হওয়া পরে বলছেন নারী আমির বললেন যে জামাতের নেতৃত্বে যেতে পারবেন না, সেটি নিয়ে বেশ সমালোচনার জায়গা আছে। তার আগে ধরেন একজন প্রার্থীও জামাত দিতে পারলো না, নারী প্রার্থী, সেটি নিয়ে আলোচনা আছে। এনসিপির নারী নেত্রীরা যেই জামাতের সাথে জোট হলো, মানে একে একে যারা আসলে বেশ নাম জানা বা চেনা জানা মুখ, তারা সব একে একে পদত্যাগ করে গেলেন এনসিপি থেকে। নারী ইস্যুটাতে জামাতের জন্য একটু বিব্রতকর হয়ে যাচ্ছে কিনা, একটা চাপে আছে কিনা আপনি? না, নারী ইস্যু জামাতের জন্য বিব্রতকর হচ্ছে না। আপনার কি ধারণা জামাত তার নিজের সদস্য নারী যারা এবং অতি দরিদ্র কিংবা এই তালিমের মাধ্যমে মাথায় বুদ্ধি ঢুকিয়ে দেওয়া নারী ছাড়া অন্য কারো ভোট আশা করছে? যে নারীরা তাদের সমালোচনা করছেন বা যে সমাজ তাদের সমালোচনা করছে তাদের ভোট নিয়ে জামাত ক্ষমতায় যেতে চায়? মোটেও কিন্তু না। একজন জামাত একজন নারীর কথা কিন্তু জামাতের আমির প্রচারণার মধ্যেও বলেছেন, যেটি ফেসবুকে বা ইন্টারনেটেও বেশ বেশ ভাইরাল হয়েছে। একজন বেশ আধুনিক, তথাকথিত আধুনিক পোশাক পরিহিতা নারী, তিনি বলছেন যে তার জামাতকেই পছন্দ, জামাত আসলে তিনি দরকার হলে এই পোশাক পরবেন না, তবুও তার জামাতকেই পছন্দ। এটা উনি কাকে বলেছেন এই নারী? একজন নারী, আমি সে খুব চেনা জানা নারী না, কিন্তু ভাইরাল হয়েছে সেটা আমি দেখেছি, এবং সেটা রেফারেন্স জামাতের আমির একটা প্রচারণায় বলেছেন। না না, কিন্তু ওই যে ওরকম পোশাক পরা একজন নারী, এটা কোথায় বলেছেন? ইন্টারনেটে বলেছেন, ভিডিও করে বলেছেন? ভিডিও, একজন সাংবাদিক তাকে জিজ্ঞাসা করছেন, তখন তিনি বলছেন যে কেন তার জামাতকে পছন্দ। সাংবাদিক বলছেন জামাত আসলে তো আপনি এই পোশাক পরতে পারবেন না, তিনি বলছেন পরবো না, তবুও আমি জামাতকে চাই।
হ্যাঁ, ঠিক আছে, খুবই ভালো কথা। একজন ব্যক্তি নারী যদি বলেন যে উনি এই পোশাক পরবেন না ভবিষ্যতে জামাত আসলে, তাহলে বুঝতেই হবে যে উনি আসলে এই পোশাক যেটা পরেছেন সেই পোশাকটিকে তিনি তার পছন্দ থেকে পরেন নাই, কারণ মানুষ তার পছন্দের বস্তু খুব সহজে পরিত্যাগ করতে পারে না। আমার ধারণা উনি নাটক কম করো প্রিয়, একটা স্লোগান ছিল না, আমি এইটুকুই বলবো যে ভদ্র মহিলাকে নাটক কম করো প্রিয়। কারণ যে পোশাক আপনি পয়সা দিয়ে কিনেছেন, আপনি একটা ভোট দিয়ে সেই পোশাক হারিয়ে ফেলবেন। আপনি এই যে ভিডিও ছেড়েছেন, এই পোশাক পরবেন, তখন ভিডিও ছাড়তে পারবেন না। অতএব উনি ওনার এই বর্তমান যে জীবন সেটা বিসর্জন দিবেন একটা ভোট দিয়ে, এটা যদি কেউ বিশ্বাস করে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার কাছে ওই বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হয় না। কারণ এই ভদ্রমহিলা যদি ওই পোশাক পরে অভ্যস্ত হয়ে থাকেন, একটি ভোটের বিনিময়ে সেই পোশাক পরার অধিকার হারাতে তিনি রাজি আছেন। আবার এই পোশাক পরা মহিলার ভিডিওটি জামাতের আমির দেখেছেন বসে বসে। হ্যাঁ, উনি তো চোখের পর্দা করলেন না তাহলে। তো পুরো ব্যাপারটাই কেমন অদ্ভুত হয়ে গেল না? ডাক্তার আব্দুল তুষার, প্রচারণা একটু কারণ আমি এই কথা বলতে শুনেছি যে এরকম পোশাক, আপত্তিকর পোশাক কেউ পরা থাকলে তার দিকে তাকাতে নিষেধ করা হয়েছে, কিংবা তার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকতে বলা হয়েছে। তাদেরই দলের লোকজন বলেছেন, আমি সেটা শুনেছি। তাহলে ওনার তো এই ভিডিও শোনারও কথা না, দেখারও কথা না। তো ওনাকে আবার কেউ নিশ্চয়ই এটা গল্প করে বলেছে, তাহলে যে গল্প করে বলেছে সে দেখেছে, কেউ না কেউ তো এটা দেখেছে। উনি আবার এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন। আপনি যে চাপের কথা জিজ্ঞেস করেছিলেন, আসেন সেটার উত্তর দিই। জামাত নারীদের নিয়ে কোনো চাপের মধ্যে নাই, কারণ প্রথমত জামাত তার নিজের যে নারী, তাদের দলীয় নারী, তাদের ভোটই তারা আশা করেন। এর বাইরে যে কটা ভোট পাবেন সেটা বাড়তি। তারা কিন্তু ওই শ্রেণীর নারীদের কাছে প্রচার প্রচারণা চালাচ্ছেন না। তারা ঢুকে পড়ছেন অন্দরমহলে, গরিব ঘরে, নিম্ন মধ্যবিত্তদের ঘরে, এবং সেইখানে তারা দীর্ঘদিন ধরে যে তালিম দিতে ঢুকেন, বিভিন্ন সময় তারা ধর্মের রাস্তায় আসার আহ্বান জানিয়ে ঢুকেন, সেই জায়গাতে ঢুকে তারা এখন ভোটের প্রচারণা চালাচ্ছেন। তারা মূলত ওই জায়গাগুলির থেকে ভোট আশা করছেন। ওই জায়গাতে তারা দীর্ঘদিন কাজ করেছেন, ফলে ওই জায়গাতে এক ধরনের আহ, ব্যবহারগত পরিবর্তনও তারা নিশ্চয়ই সূচনা করেছেন। অতএব তারা তাদের যারা নারী সদস্য বা তাদের মতো যারা ভাবে সেই সব নারীদের কাছ থেকে ভোট আশা করছেন। সেই সব নারীরা এই মন্তব্যে কোনো আহত বোধ করে না, জি। তাই না? ওই নারীরা এই মন্তব্যটাকে মেনে নিয়েছে, এবং তারা কিন্তু একটা বক্তৃতাও দিয়েছে যে আমরা মেনে নিয়েছি। তো মেনে নেওয়া নারী গ্রুপের থেকে ওনারা ভোট পাবেন। অতএব ওনারা এই বক্তব্যগুলি বরং এটা দিয়ে যেসব নারী এটা মেনে নিয়েছেন তাদেরকে আরো দৃঢ়তর জায়গায় নিয়ে গিয়ে বলছেন যে দেখো, আমরা সব নারীর ভোট আশা করি না, আমরা শুধু আচ্ছা, শুধু কি নারী এসব বক্তব্যে আমরা কি, পরহেজগার নারীদের ভোট ধরেন আশা যদি করি। এই বক্তব্য আহ, সমালোচনার যোগ্য হয়, আপত্তিকর হয়, তাহলে এই বক্তব্যে কি শুধু নারীরাই, মানে নারীদেরই আপত্তি থাকবে, পুরুষদের কি থাকবে না? আরো একটি পুরুষরা বক্তব্য বলি, আপত্তি আরেকটি করে নাই, বক্তব্য আপনাকে বলি, ধারণা। মামুনুল হক দাঁড়িপাল্লা প্রতীকে তিনি নির্বাচন করছেন। তিনি বলছেন, তিনিও আসলে নারী সমাজকে নিয়ে বলছেন যদি গায়ে হাত তোলা হয় তাহলে আগুন জ্বলবে, সেই আগুন নিভানোর ক্ষমতা কারণে তিনি বলছেন তিনি কোনো আইন মানবেন না, বিদ্রোহ করবেন, এবং সারা দেশে আগুন জ্বলবে, তিনি এরকমটা বলছেন। বুঝি যদি নাই, কোনো নারীর কোথায় অসম্মান করা হয়, কোথায় আগুন জ্বলবে, কার গায়ে হাত তোলা হলো? মানে তিনি বলছেন যদি করা হয় তাহলে সারা দেশে আগুন জ্বলবে, তিনি বিদ্রোহ করবেন। কিন্তু না, আমার একটু যদি প্রশ্ন কোথায় করা হচ্ছে, হবে। মানে তিনি নিজেও একটি নারী কেলেঙ্কারিতে তাকে বেশ বেশ বাড়াবাড়ি রকমের হেনস্থারও শিকার হতে হয়েছে, কিন্তু ঘটনাটা না, কিন্তু এটা ঘটেছিল আমি বুঝি নাই। আমি বুঝি নাই কার গায়ে হাত তুললে উনি বিদ্রোহ করে সারা দেশে আগুন ধরায় দিবেন। নারীদের গায়ে। নারীদের গায়ে কে হাত তুলছে? মানে ওনার দলের নারী নাকি বাংলাদেশের নারী? নারীদের গায়ে কে হাত তুললো? আমি তো দেখেছি এই আগস্ট বিপ্লবের পরে বিভিন্ন ধরনের পোশাক পরার দায়ে রাস্তায় একদল মানুষ নারীদেরকে প্রহার করেছে, এবং তখন তো উনি আগুন ধরাতে এগিয়ে আসেন নাই। আমরা তো একটা লঞ্চের উপরে বা কোন একটা স্টিমারের উপরে রীতিমতো চাবুক পেটা করার মতো একজন নারীকে প্রহার করতে দেখেছি। আমরা রাস্তায় একজন ব্যক্তিকে লাঠি হাতে দাঁড়িয়ে থাকা বিভিন্ন নারীদেরকে প্রহার করতে দেখেছি, এই অভিযোগে যে তারা বাণিজ্যিক যৌনকর্মী। এই অভিযোগ করে তাদেরকে পেটানোর একটা আমরা রিল দেখেছি। আমরা এরকম একাধিক রিল দেখেছি যেখানে নারীদেরকে প্রহার করা হচ্ছে। সেগুলি কি সত্যি ছিল? যদি সত্যি হয়ে থাকে তাহলে তখন হক সাহেব কেন এটার প্রতিবাদ করেন নাই? তখন কেন বিদ্রোহ করে সারা দেশে আগুন ধরিয়ে দেন নাই? নাকি ওরা নারী না, উনি যাদেরকে নারী মনে করেন শুধু তারাই নারী? এটা তো ওনাকে উত্তর দিতে হবে। উনি এই তো এই শুধু এই আগুন ধরিয়ে দেওয়ার শব্দটা কিন্তু মাঝে মাঝে আগুন শোনা ধরিয়ে যায়। দেওয়ার আগুন ধরিয়ে দেওয়ার ধমক দেওয়ার আগে ওনাকে তো এটা বলতে হবে যে অন্য নারীদেরকে যখন প্রহার করা হয়েছিল তখন উনি আগুন নিয়ে কোথায় ছিলেন। ডাক্তার তুষার, মানে এই যে শব্দটা বলছে, মানে যেটি হ্যাকড হওয়া অ্যাকাউন্টেও দেখা গেছে প্রস্টিটিউশন, এই নারী কমিশন বাতিলের দাবিতেও কিন্তু তখন ইসলামপন্থীদের যে সমাবেশ ছিল সেখানে বেশ্যা শব্দটা তারা ব্যবহার করেছে। পরে অবশ্যই এটার জন্য তারা এখান থেকে সরেও এসেছে সেই এখন অবস্থান থেকে। এখন যে শব্দটা ব্যবহৃত হয়েছে এই শব্দটা তো আপত্তিকর।
এখন এই শব্দটা যদি কেউ হ্যাকও করে থাকে তাহলে সে জানে যে এই শব্দটা ব্যবহার করলেই আগুন জ্বলবে। কিন্তু প্রশ্নটা হচ্ছে আদৌ হ্যাক হয়েছে কিনা, এটাই তো বিশ্বাসযোগ্যভাবে প্রমাণ করা সম্ভব হয় নাই। অন্তত আমরা যারা সাধারণ ব্যবহারকারী আমাদেরও মনে হচ্ছে যে এত সহজে এই অ্যাকাউন্টটা হ্যাক করা মানে সম্ভব না, এবং হ্যাকারদের যে রীতি সেই রীতির সঙ্গে হ্যাক করার পরে পাসওয়ার্ড একই থাকে, জি এইটা আমি জীবনে এই প্রথম শুনেছি। জি, সেই ব্যাখ্যাটা মোটামুটি স্পষ্ট। আমি একটু আপনার কাছে একটু বিএনপির প্রচারণা সম্পর্কেও একটু জানতে চাই যে তারা যেমন যেমন জনাব তারেক রহমান তিনি তার প্রচারণায় বলছেন, আচ্ছা এটাও একটু শুনি যে তার প্রচারণায় তার স্ত্রী আছে, কন্যারা আছেন, এইটা একটা বিশেষ জায়গা। এটাকে আপনি কিভাবে দেখছেন এবং এটিকে একটা বিশেষ কৌশল বলে মনে করছেন নাকি, মানে মানে কি না, এটা কিভাবে দেখছেন? কৌশল না। একজন আধুনিক মানুষ এতদিন পরে দেশে ফিরেছেন। তার স্ত্রী একজন সচেতন ব্যক্তি এবং এই 17 বছর তার যে নির্বাসিত জীবন, সেই নির্বাসিত জীবনে তার সঙ্গে থেকেছেন। তার মেয়ে রাজনৈতিকভাবে খুবই অ্যাক্টিভ হয়েছেন, এবং যদি ভবিষ্যতে রাজনীতিতে আসার কারো আগ্রহ থাকে তবে এরকম একটা নির্বাচনী প্রচারণার সাথে থাকলে তাদের শেখারও অনেক বিষয় রয়েছে। আমি তো বরং মনে করি এটা তিনি যথেষ্ট সাহসের এবং যথেষ্ট সদিচ্ছার পরিচয় দিয়েছেন জি। যে তিনি তার পরিবার সহ সব জায়গাতে যাচ্ছেন। তার এটা হ্যাঁ, তার কোনো সেই কোনো শুরুর ভুল বক্তব্য, জি, কিছু না। একদম স্পষ্ট। আপনি এটা সাধুবাদই জানাচ্ছেন। একটা শুরুর বক্তব্য, "I have a plan" বলে যে তিনি আসলেন এবং সেখানে তিনি একটা বিষয়ে একটু আলোচনাও দেখলাম হচ্ছে গণমাধ্যমগুলোতে যে সেখানে তিনি বলছেন যে 20,000 কিলোমিটার খাল খনন করবেন এবং বছরে 20 থেকে 25 কোটি গাছ রোপণ করার প্ল্যানের অংশ হিসেবেও তিনি বলছেন। এটা কি বাস্তবসম্মত? মানে বছরে 20 থেকে 25 কোটি গাছ। এটা সম্ভব। মানে আপনি 5 25 কোটি বছরে বীজ, 125 কোটি গাছ। হ্যাঁ, কিন্তু 25 কোটি গাছ আসলে যদি আপনি বীজ হিসেবে চিন্তা করেন এটা খুব বেশি না কিন্তু। তাহলে আপনি যদি কি গাছ লাগাবেন উনি বলে নাই, 25 কোটি একটি সংখ্যা বলেছেন, এবং 25 কোটি গাছ কিন্তু আসলে যে খুব বেশি মনে হচ্ছে আমাদের কাছে, আসলে এটা খুব বেশি না। বাংলাদেশে 18 কোটি লোক আছে। প্রতি বছর তারা যদি একজন একটা করে গাছ লাগায় তাহলে 18 কোটি গাছ হয়। অতএব এইটা খুব যে কঠিন বিষয় তা নয়। এবং সেই গাছ যে সবই মানে ভূমিতে রোপণ করতে হবে এমনও কোনো কথা নাই। বিভিন্ন ধরনের গাছ আছে, ছাদ বাগানে রাখা যায় এরকম গাছ আছে, টবের মধ্যে রাখা যায় এরকম গাছ আছে, ভূমিতে রাখা যায় এরকম গাছ আছে, উপকূলীয় অঞ্চলে বপন করা যায় এরকম গাছ আছে। আহ রাষ্ট্রীয় বনায়ন প্রকল্প আছে, সরকারি বনায়ন প্রকল্প, সেইখানে যে কিছু গাছ রোপণ করা হয়। নতুন যেসব চর বা নতুন ভূমি তৈরি হচ্ছে সেই সব জায়গাতে গাছ লাগানোর ব্যাপার রয়েছে। মানে আপনি এই বিভিন্ন, পরিকল্পনাকে বাস্তবসম্মত মনে করছেন। আর 20,000 হ্যাঁ, কিলোমিটার কারণ খাল কারণ খনন। আমি আপনাকে বলি আমরা যখন আনিসুল হক মেয়র হয়েছিলেন তখন আমরা কেবল উত্তরাতেই 5 লক্ষ গাছ লাগানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছিলাম। কারণ উত্তরা একটা বিরাট জায়গা, দিয়াবাড়ি টিয়াবাড়ি সব জায়গা সহ, এবং প্রত্যেকটি বাড়ির সামনে একটি দুটি করে গাছ সহ যদি আমরা গাছ লাগাই, আমরা ঠিক করেছিলাম যে আমরা উত্তরা মিরপুর এই অঞ্চলে 5 লক্ষ গাছ লাগিয়ে দেব। তো এটা আসলে খুব কঠিন কিছু না। আপনি বড় বড় মানে আমার হিসাব অনুযায়ী ঢাকা শহরে চাইলে 20 লক্ষ গাছ রোপণ করা সম্ভব যে কোনো সময়ে। শুধু আইল্যান্ডে আপনি চাইলে পরে কয়েক লক্ষ গাছ রোপণ করতে পারেন। জি। এবং তার মানে আপনি এই গাছ প্ল্যানটাকে রোপণ খুবই করার জন্য না, বাস্তবসম্মত বলছেন। একটু ওই গাছ প্ল্যানটাও রোপণ বলবেন? করার জন্য আরো আরো ব্যাপার রয়েছে। আপনি যেমন ধরেন যদি ধান ক্ষেত হয়, ধান ক্ষেতের মাঝখানে কদম গাছ, তাল গাছ, এটা কিন্তু লাগানো যাবে। তাল গাছ কিন্তু বজ্রপাত নিরোধক, এবং গত সরকারও কিন্তু তাল গাছের প্রকল্প হাতে নিয়েছিল, এবং এটার জন্য 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবং মজার ব্যাপার কি জানেন, 100 কোটি টাকা উড়ে গিয়েছে, দুর্নীতি করে খেয়ে ফেলেছে। কিন্তু এই তাল গাছগুলি লাগানো হলে আজকে বাংলাদেশে বজ্রপাতের সম্ভাবনা অনেক কমে যেত। তাল গাছ না থাকার কারণে মানুষের উপরে বজ্রপাত হয়, অন্য সময় কিন্তু তাল গাছের উপরে বজ্রপাতটা হয়। এবং তাল গাছ কিন্তু একটা ন্যাচারাল প্রতিরোধক এই বজ্রপাতের ক্ষেত্রে, বিশেষ করে খোলা মাঠে। ফলে এই যে ধান ক্ষেতগুলিতে আপনি যদি দুইটা তিনটা করে তাল গাছ লাগান, কদম গাছ লাগান, এগুলো কিন্তু লাগাতে হয়, এবং এগুলো এগুলো উপকারী, আহ জি। প্রয়োজনীয়। জি, তো ওইভাবে একদমই আপনি স্পষ্ট চিন্তা করলে যে শুধু যে গাছ হ্যাঁ, আপনি এটাকে গাছ লাগানোর বাস্তবসম্মতই জায়গায় বলছেন। লাগাতে আপনি হবে কি এমন কোনো 20,000 কথা না। কিলোমিটার খাল খনন এটিকে বাস্তবসম্মত মনে করেন? 20,000 কিলোমিটার খাল খনন এইটা আমি বলতে পারবো না, কারণ এইটার ব্যাপারে আমার স্টাডি নাই। কিন্তু আমি যেটা বুঝি যে খাল ছোট বড় হয়ে থাকে, এবং খাল থেকে শাখা খাল, উপখাল এইটা বের করা যায়। অনেক ছোটবেলা আমরা যখন খাল কাটতে দেখতাম আমরা সেটা দেখতাম। 20,000 কিলোমিটার কিন্তু খুব বেশি না, মানে ওই অর্থে যদি আপনি চিন্তা করেন খুব বেশি না। বাংলাদেশে কি পরিমাণ
লেংথের খাল আছে এই মুহূর্তে, ওইটা চিন্তা করলে আপনি বুঝতে পারবেন যে আসলে এটা সম্ভব কি সম্ভব না। আমার কাছে যেহেতু তথ্য না, আমি পুরাটা বলতে জি। পারবো না। একটা কৌশল দেখা যাচ্ছে মানে প্রচারণার বিষয় নিয়ে তো কথা বলছি। একটা কৌশল দেখা যাচ্ছে জামাতে ইসলামের পক্ষ থেকে বা ওই জোটের দলগুলো, জোটভুক্ত যে দলগুলো আছে তাদের পক্ষ থেকে বেগম জিয়াকে একদম জাতীয় নেতৃত্ব হিসেবে তারা স্বীকার করছেন, খুবই গ্রহণযোগ্য এবং বা এক এক নাম্বার ওয়ান নেতৃত্ব হিসেবেও তারা গ্রহণ করেন। কিন্তু তারেক রহমানকে তারা সেভাবে গ্রহণ করেন না। নানানভাবে নির্বাচনী প্রচারে তো বটেই, নানানভাবে ভিলিফাইও তারা আসলে তারেক রহমানকে করছেন। এই যে কৌশল, এটিকে আসলে বা নেতিবাচক প্রচারণা করার যে কৌশল, এটিকে আসলে আপনি কিভাবে দেখেন? এই কৌশলটা তাদের জন্য কতটা কার্যকর, আর বিএনপির জন্য এটির প্রভাব আছে কিনা বা থাকলে কেমন? বদনাম না, আসলে ভালো নির্বাচনী কৌশল না। কেননা আপনি যদি একজন মাকে বলেন উনি খুব ভালো, আর তার সন্তানকে বলেন সে ভালো না, তাহলে আপনি মূলত ওই মায়ের ভালোত্বকেই চ্যালেঞ্জ করেন। কেননা কেমন মা যে ঠিক সন্তান তৈরি করতে পারলেন না, তাই না? বা সন্তান কেন মায়ের মতো হলো না, ব্যাপারটা এরকম না? ফলে ওনারা আসলে এই যে অপকৌশল নিয়েছেন, এই অপকৌশল থেকে সরে এসে বরং এই ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণের পরিকল্পনার ক্ষেত্রে তারা কিভাবে একজন আরেকজনের চেয়ে এগিয়ে আছেন, এইটা বললে খুব ভালো হতো। আর 20,000 কিলোমিটারের যে বিষয়টা আপনি আমাকে বললেন, আমার কিন্তু সাধারণ বুদ্ধিতে বলে যে 20,000 কিলোমিটার যদি পুরোপুরি নাও হয়, 15-16 হাজার কিলোমিটার খাল খনন করা খুব কঠিন কিছু না। আপনি যদি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত সোজা একটা খাল খনন করেন এবং ধরেন 10 কিলোমিটার, 10 বা 50 কিলোমিটার 50 কিলোমিটার করে পার্থক্য রেখে এরকম আরো 8টা খাল খনন করেন, তাহলে কিন্তু প্রায় 10,000 কিলোমিটার খাল খনন হয়ে যাবে। তো জি। আর খাল তো এঁকে বেঁকে চলে, খাল কিন্তু মাকড়সার জালের মতো। পুরো এই খালের যে ইকোসিস্টেমটা, এটা কিন্তু হয়ই হচ্ছে, আপনি দেখবেন যে সরকারি জায়গা আছে যেগুলোকে হালট বলে, ওইরকম জায়গা দিয়ে খাল কাটা হয়। রাস্তা যেখান দিয়ে আছে তার পাশ দিয়ে অনেক সময় খাল কাটা হয়। তারপরে যেসব জায়গাতে স্রোতস্বিনী নদী কিংবা জলধারা আছে, সেখান থেকে খাল কেটে পানিটাকে ডাইভার্ট করে জমির মধ্যে নিয়ে আসা হয়। জি। এই সব যোগ করলে কিন্তু 20,000 কিলোমিটার আমার ধারণা হয়ে আপনার যাওয়ার মনে হয় কথা। সম্ভবপর একটা ব্যাপার যে, আর একটা আপনি বলছিলেন যে বদনাম খুব ভালো কৌশল না, কিন্তু মানে এই যে বদনামটা তারেক রহমানের বিষয়ে, সেটি টাইম ম্যাগাজিনের যেই তাকে তার সাক্ষাৎকারকে ঘিরে যে প্রতিবেদনটা হয়েছে সেখানেও তাকে আসলে শিরোনামই করছে প্রডিগাল প্রডিগাল। সন বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বা হ্যাঁ, উচ্ছৃঙ্খল প্রডিগাল সান শব্দটার কিন্তু অনেক অর্থ আছে। হ্যাঁ। তার মধ্যে সাহিত্যে যে অর্থটা, সেটা হচ্ছে একজন নির্বাসিত পুত্র যে পরিবর্তিত হয়ে তার সকল যে পুরনো ব্যবহার সেই সবকিছুকে ঝেড়ে ফেলে একজন আহ পরিশুদ্ধ মানুষ হিসেবে ফেরত এসেছে। এটাও কিন্তু প্রডিগাল সানের অর্থ। প্রডিগাল সান মানেই শুধুমাত্র এই নয় যে একজন বেয়ারা বা অপরাধপ্রবণ ব্যক্তি, ব্যাপারটা কিন্তু তা নয়। প্রডিগাল সান বরং বলা হয়, এটা আসলে একটা বিবিলিক্যাল, এটা একটা বাইবেলে বর্ণিত জায়গা থেকে এই শব্দটা নেওয়া হয়েছে। মানে ইংরেজি ভাষায় বা ইংরেজি সাহিত্যে এটা ওইখান থেকে এসেছে। প্রডিগাল সান মানে হচ্ছে যে যে হয়তো এক সময় ফ্ল্যামবয়েন্ট একজন ব্যক্তি ছিল, যে হয়তো কাউকে তোয়াক্কা করতো না, বেপরোয়া ছিল, কিন্তু সে দীর্ঘ নির্বাসিত জীবন শেষে একজন পরিবর্তিত শুদ্ধ মানুষ হিসেবে ফেরত এসেছে। এই অর্থটা না করে যত নেগেটিভ অর্থ আছে সবাই সেইটাই করছে। কারণ আপনি ডিকশনারিতে, এখন ডিকশনারি ঘাটলে প্রথমে আসলে উশৃঙ্খল, রেকলেস মানে এই ধরনের ডিকশনারির শব্দগুলো একটা আসে। মজা আছে, হ্যাঁ। বুঝছেন? ডিকশনারির অনেকটা মজা আছে। ওয়েবস্টার ডিকশনারিতে যাবেন একরকম পাবেন, মিরিয়ামে যাবেন আরেক রকম পাবেন, এটি দেবে যাবেন আরেক রকম পাবেন। আপনি এখন গুগল করেন, গুগলের মধ্যে আপনি দেখবেন যে সবগুলো ডিকশনারি রেফারেন্স আছে, এবং সেখানে এই জায়গাতে সবাই একমত যে এটা একটা বিবিলিক্যাল রেফারেন্স। এবং সেইখানে একজন ব্যক্তি যে তার সম্পূর্ণ আচরণ বদলে ফেলে একজন পরিশুদ্ধ আচ্ছা, অনুতপ্ত তার মানে ব্যক্তি তার হিসেবে। আগের আচরণগুলোতে আপত্তিকর আচরণ ছিল, সেখানে তারা ওই মানে এই ঠান্ডা জাতীয় প্রডিগাল সান বিষয়। শব্দটা, ঘটনাটা কি ঘটেছে আপনি দেখেন, ঘটনাটা ঘটেছে এই প্রডিগাল সান বলার ফলে কি ঘটেছে জানেন? জামাত যে তার পুরনো বিভিন্ন কথা তুলে তাকে সমালোচনা করছে, হুম টাইম ম্যাগাজিন বরং এটার উত্তর দিয়ে দিয়েছে যে পুরনো কিছু তার মধ্যে নাই, হুম তিনি একজন পরিবর্তিত মানুষ। ফলে এটা কিন্তু তারা প্রশংসা করেছে। ইংরেজি কম বুঝলে যেটা হয়, ইংরেজি কম বুঝলে ওই যে টুইট হ্যান্ডেলে হুম। এক্স হ্যান্ডেলে উল্টাপাল্টা ইংরেজি পোস্ট হয়ে যায়। আচ্ছা, মানে তিনি আগের আগের যে তারেক রহমান সেই তারেক রহমান আর নাই, তিনি এখন পরিশুদ্ধ তারেক রহমান। টাইম কিন্তু ওই অর্থেই ব্যবহার হ্যাঁ। করেছে। কারণ আপনি এটা বুঝতে হুম হবে, হুম একটা এত নামি দামি পত্রিকা কাউকে হেয় করার জন্য ওই লাইনটা ব্যবহার করবে না, বরং তারা তাকে কাভারে নিয়েছে।
কাবারে নিয়ে কেউ কাউকে লেখে যে এই যে খারাপ লোকটা এটা বলে কখনো? এই প্রডিগাল সান শব্দটার যে বিবিলিক্যাল রেফারেন্স ওইখান থেকেই তারা এটা ব্যবহার করেছে। জি। আহ, আল জাজিরার যে এক্সপ্লেইনার সেখানে মানে একটা বিষয় লক্ষণীয়, তারা বলছে যে ভারতও আসলে আস্থা রাখছে তারেক রহমানের উপরেই, এবং প্রাক্তন পররাষ্ট্র সচিবের রেফারেন্স এসেছেন হর্ষবর্ধন শ্রীংলা, তিনি বলছেন তারেক রহমান নির্বাসনের বছরগুলোতে পরিপক্ক হয়েছেন। তো দেখেন উনিও প্রডিগাল সানই বলেছেন, হুম। আচ্ছা। এই যে নির্বাসনের কথা বলেছেন এবং বলেছেন পরিপক্ক হয়েছে, এইটাই হচ্ছে প্রডিগাল সান। তো আগের যে অবস্থান, যেই রূপটা আসলে মানুষ দেখেছিল এবং তারপরে তিনি নির্বাসিত হয়ে পরিপক্ক হয়ে ফিরে আসলেন, সেই অবস্থানটা কি মানুষ ভুলে যাচ্ছে? মানুষের সাথে সাথে, দেশের মানুষের সাথে সাথে জিজ্ঞাসা করি যে যুক্তরাষ্ট্রের যে একটা তার বার্তায় যেটি ফাঁস হয়েছিল, যেখানে আসলে তার সম্পর্কে খুব নেতিবাচক ভীষণ ছিল, যুক্তরাষ্ট্র কি সেটা ভুলে যাচ্ছে, ভুলে গেছে? যুক্তরাষ্ট্রের সঙ্গে তো ওনার কোনো খারাপ সম্পর্ক স্থাপিত হয় নাই তখন, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শত্রুতাও হয় নাই আমি যতদূর মনে পড়ে। এই পুরো যে 1/11-এর পুরো ঘটনাটি ছিল, এই ঘটনাটা কিন্তু ঘটেছিল অভ্যন্তরীণ ভাবে। বাইরের লোকজনের প্রভাব ছিল কি ছিল না এটা প্রশ্নবিদ্ধ অবশ্যই। ভারতের প্রভাব ছিল, এটা ভারত নিজে স্বীকার করেছে, কেননা প্রণব মুখার্জির বইয়ের মধ্যে আছে যে কিভাবে তারা পরবর্তী সরকার গঠনে ভূমিকা রেখেছিলেন। 1/11 ঘটানোর ক্ষেত্রে ছিল কিনা এটা বলেন নাই, কিন্তু পরে আওয়ামী লীগ সরকারে আসার জন্য যে তারা প্রভাব খাটিয়েছিলেন এটা কিন্তু প্রণব মুখার্জি তার বইয়ের মধ্যে বলেছেন। অতএব এগুলো রেফারেন্স আছে, কিন্তু মানুষ ভুলে গেছে তার পুরনো আচরণ বা পুরনো কিছু, এরকম প্রশ্ন করার মতো অবস্থায় আসলে এখন বাংলাদেশ নাই। প্রথম বিষয় হচ্ছে যারা নতুন ভোটার তারা জন্মাই নাই হুম। অলমোস্ট ওই টাইমটাতে। আপনি 2006 সালে যে জন্মেছে তার বয়স এখন 19, ফলে 2007-এ যে জন্মেছে তার কিছু মনে থাকার কথা না। 2007 থেকে 2010-12 পর্যন্ত তারা কিন্তু কখনো তারেক রহমানকে ক্ষমতায় দেখে নাই। তার কথা মনে রাখতে গেলে যাদের মনে রাখতে পারার মতো তাদেরকে জন্মাতে হবে 1996 থেকে 2001-এর মধ্যে, তাইলে 5 বছর বয়স হবে, এবং 2001 থেকে 2006 বিএনপি ক্ষমতায় ছিল। তাহলে 1996 থেকে 2001 সালের মধ্যে যারা জন্মেছে তারাও যে বিষয়টাকে অনেক মনে রাখতে পারবে ব্যাপারটা কিন্তু তা না, তারা তখন শিশু। ফলে তারেক রহমানের কি আচরণ খারাপ ছিল, কি ভুল ছিল, এই বিচার বিবেচনা করার জন্য যদি কোনো ভোটাররা থেকে থাকে, কিন্তু সেই ভোটাররা ডাক্তার এখন তুষার, খুব আসলে একটা মনে অ্যাক্টিভ রাখার অবস্থায় জন্য তো নাই। আসলে সরাসরি অভিজ্ঞতা পেতে হয় না, যেমন ধরুন আমাদেরও মুক্তিযুদ্ধের সময় আমাদের আসলে আমাদের জন্ম হয় না, কিন্তু আমরা জানি কি হয়েছে, বা আর তারও আগের তারও পরের অনেক ঘটনাই আমাদের জন্মের আগের ঘটনা, কিন্তু আমরা জানি। তেমনি করে মানুষ জানে বা মনে রাখে কিনা বা রাখবে কিনা। পারমিন, এই যে আপনি উদাহরণটা দিলেন এখানে একটা দুর্বলতা আছে। দুর্বলতা কোথায়? মুক্তিযুদ্ধ একটা ঐতিহাসিক ঘটনা, আমরা সিরাজউদ্দৌলাকেও দেখি একদমই। নাই। ঐতিহাসিক ঘটনা মানুষ মনে রাখে, কিন্তু একটা শাসনামলে 5 বছর একজন শাসক প্রধানমন্ত্রীর পুত্র, যিনি তখন কোনো ক্ষমতায় নাই, দায়িত্বে নাই, উনি কি করেছিলেন এইটা ইতিহাসের কোনো ঘটনা না যেটা মনে রাখতে হবে। এইটা হচ্ছে বাংলাদেশের নষ্ট রাজনীতি। শেখ কামালকে নিয়ে অনেক গুজব ছিল না, অনেক খারাপ কথা ছিল না, তা আমরা কি দেখেছি? বা আমরা এটা বিশ্বাসও করি না। অনেক কিছু আছে যে শেখ কামাল করে নাই তবু প্রচলিত হয়েছে। তা আপনি তার সঙ্গে কি করে ওনাকে আলাদা করেন? ক্ষমতাসীনের পুত্র কন্যারা সারাক্ষণ আক্রমণের মধ্যে থাকে, এবং তারা যদি রাজনীতিতে সক্রিয় হয় তাহলে আরো আক্রমণের মধ্যে থাকে। আমি মনে করি যে যে আক্রমণগুলি হচ্ছে এখন ওই পুরোনো কথা টেনে এনে সেটার যদি কোনো সত্যতা থেকে থাকে, তাহলে উচিত হচ্ছে সেই সত্য কথাগুলি প্রমাণ সহ পেশ করা। মুখে মুখে ওই প্রথম আলো লিখেছিল এরকম, অমুক লিখেছিল এরকম। যেমন আমি আরেকটা কথা বলি, একটা কথা প্রচলিত আছে, খাম্বা হুম। সেটা লিমিটেড, সেটা খাম্বা। সেটাও ইয়েতে আচ্ছা, টাইম ম্যাগাজিনে আসছে। আসেন, এই খাম্বার মালিক উনি একা ছিলেন না, হুম। এটা একটা ব্যবসা। এবং বাংলাদেশের সবচেয়ে বেশি খাম্বা বানিয়েছে কে জানেন? বাংলাদেশের সবচেয়ে বেশি খাম্বা বানিয়েছে কাজী সাহেদ সাহেব, যিনি আওয়ামী লীগের একজন এমপি, সমর্থক, আওয়ামী লীগের স্টঞ্চ সাপোর্টার। বঙ্গবন্ধুর মূর্তি বানিয়েছিলেন তিনি যখন, তখন শেখ হাসিনা ক্ষমতায় নাই, এবং উনি ওনার অফিসের মধ্যে মূর্তি বানিয়ে স্থাপন করেছিলেন। তো সেই স্টঞ্চ সাপোর্টার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি খাম্বা বানিয়েছেন। ওনাকে লোকে খাম্বা বলে না কেন? এইটা রাজনৈতিক প্রচার প্রচারণা। এইটা এইটা যে সরাসরি আপনি দায়ী করতে পারবেন ব্যাপারটি সেরকম নয়। যদি দুর্নীতি হয়ে থাকে তাহলে বলতে হবে যে ওই সময় কি বেশি দামে ওই খাম্বা কেনা হয়েছে কিনা। মজার ব্যাপার হচ্ছে যখন এই খাম্বা লিমিটেড ব্যবসা করতো, এই তখন ওই কাজী সাহেব সাহেব ব্যবসা করতেন, এবং উনি একচেটিয়া ছিলেন, মনোপলি। তো ওনার চেয়ে
বেশি দামে কি খাম্বা কিনা হয়েছিল নাকি ওনার চেয়ে কম দামে খাম্বা কিনা হয়েছিল, এইগুলা একেবারে তথ্য সহ দিলে ভালো হয়। কিন্তু ওই যে আবল তাবল কথা বলে ওনাকে আক্রমণ করা, এই আক্রমণ থেকে আসলে সরে আসা উচিত। আসলে এত তাই না? তথ্যসহ এবং তো এই কিছু আসে আক্রমণ না। এই বক্তব্যগুলো যখন আসে তখনই মানুষের মানে মনোজগতে কোনো প্রভাব পড়ে কিনা। এবং আমি ওই যে মার্কিনীদের কথা বলছিলাম যে উইকিলিক্সের ফাঁস হওয়া নথি, এখনও যে ফাঁস হওয়া বক্তব্য যেখানে, সেখানেও দেখা যাচ্ছে যে যখনই বিএনপি সম্পর্কে কথা আসছে, তারা তো আসলে জামাত সম্পর্কে খুব ভালো ভালো কথা বলছে, যে জামাতের প্রতি মানুষের সমর্থন, ইসলামিস্ট হয়ে মানুষের মনোভাব সেদিকে গেছে, জামাত কি কি করবে না, করলে কি কি চাপ দেবে তারা, সেই বিষয়ে বলছে। জামাতের বা শিবিরের নেতাদেরকে শোতে আমন্ত্রণ করবার কথা বলছেন, মানে তারাও একরকম এরকম প্রচারণার কথা বলছেন। অন্যদিকে বিএনপিকে নিয়ে যে অল্প একটু কথা, সেটুকুর মধ্যে বলছেন যে বিএনপি ক্ষমতায় গেলে কি সমস্যা, কারণ তখন তারা নিজেদের দুর্নীতিতেই আচ্ছন্ন হয়ে যাবেন এবং নিজেদের অন্তর্কোন্দলেই একটা সমস্যার কারণ হবে। এই মনোভাব তারা কেন পোষণ করছে, বা এই মনোভাবের কোনো প্রভাব কি আসলে নির্বাচনে পড়বে কিনা? আপনি আমাকে একটা কাজ করবেন, সেটা হচ্ছে উইকি লিক্স কিংবা এইসব লিক্সে আমেরিকানরা আমাদের সম্পর্কে কোনো ভালো কথা বলেছে এইটা একটু বের করে আমাকে শোনাবেন। আপনি অলমোস্ট খুঁজে পাবেন না। এরা নিজেদেরকে ছাড়া কাউকে ভালো মনে করে না, বুঝতে পেরেছেন? কিন্তু ওদের দেশে জেফ্রি এপস্টাইন জন্মায়। অতএব এটা চিন্তা করতে হবে। ওরা নিজেদেরকেও তো ভালো মনে নিজেদেরটা করে না, নিজেদেরটাও তো ফাঁস হচ্ছে। না, নিজেদেরকে ভালো মনে করে না, না নিজেদের খারাপ লোকগুলার জিনিস এখন বের হয়ে যাচ্ছে আর কি। কিন্তু এই লিগস এর মধ্যে আপনি একটু দেখাবেন যে বাংলাদেশের কোন রাজনৈতিক দল সম্পর্কে তারা খুব ভালো বলেছে, ভালো কথা কাউকে লিক ভালো হবে কেন? বলেছে। এত প্রশংসা লিক হয়ে কি লাভ? না না না, এটা তো তার বার্তা, ওইখানে ভালো খারাপ সব আছে। কিন্তু আপনি খেয়াল করে বলবেন যে কোথায় কোথায় তারা কারো প্রশংসা করেছেন। মানে খারাপ কাজগুলোই তো আসলে লিক হয়, ভালো কাজ কি আর খুব লিক হয়? যে ধরনের অ্যাবসেন্ট ফাইল, সেগুলো খারাপ বলেই তো না লিক না না হচ্ছে। না, আপনি ভুল জায়গাতে আছেন। লিক হয়েছে কিছু নথি। এই নথি হচ্ছে ইমেইল, এই নথি হচ্ছে কিছু তার বার্তা, যে বার্তাগুলি সরকারিভাবে আহ, প্রচার প্রচার মানে তারা আদান প্রদান করেছেন। ওইখানে কিছু সরকারি লোকের এবং কিছু বিখ্যাত লোকের বার্তা আদান প্রদানের বিষয় রয়েছে। এটাই তো লিক হয়েছে, কিছু ছবি কিছু বার্তা, সেগুলি লিক হয়েছে। সেখানে ভালো বার্তা নাই কোনো। ওনারা সবসময় শুধু বাংলাদেশে খারাপ দেখতে পান বা অন্যান্য বিভিন্ন দেশে বিভিন্ন লোককে খারাপ গুলো দেখতে পান, নাকি বার্তার মধ্যে খালি খারাপ কথাগুলোই লেখেন, ভালো কিছু লেখেন না? ভালোটা মনে মনে জানেন, মানে ব্যাপারটা কি এরকম? এটা তাদের একটা প্রবণতা। জি। আমি আসলে এটাই প্রশ্ন করছিলাম যে এই যে প্রবণতার কোনো প্রভাব আসলে বাংলাদেশের ওনারা ডেকে ডেকে খারাপ লোকগুলোর সাথে মিশে, তার হ্যাঁ, মানে এই ওনাদের খারাপ প্রবণতার লোকগুলাকে আমার ভালো প্রশ্নটা হচ্ছে লাগে। এখানে যে এই ওনারা প্রবণতাটা যাদেরকে তারা দাওয়াত আসলে কি দিয়েছিলেন, ফিল শোনেন করছেন খুব বেশি ব্যাপার না, কিন্তু তারা শারমিন, আপনি আসলে আমাকে প্রভাব একটা জিনিস পড়বে ব্যাখ্যা কিনা। করবেন। জি। শারমিন, আমাকে একটা জিনিস ব্যাখ্যা করবেন। ওনারা দাওয়াত দিয়ে সাংবাদিকদের সাথে দেখা করেছে, এমন সাংবাদিক দাওয়াত দিয়েছে যে সাংবাদিক ওইখানে কথাবার্তা রেকর্ড করে ছেড়ে দিয়েছে। ওনারা সাংবাদিকও আছে এইরকম। ওনারা সব দেশের লোকজন যাদেরকে দাওয়াত দেয় তাদেরকে বাইসে বাইসে এরকম খারাপ গুলাকে দাওয়াত দেয়, যারা বিশ্বাসের অমর্যাদা করে, বিশ্বাস ভঙ্গ করে, লিক করে দেয়, বুঝছেন? ওরা তার তার মানে কি, ওনাদের পছন্দের ট্রাবল আছে। আমাকে তো ডাকে না, আপনাকে তো ডাকে না। বাংলাদেশে আরো সাংবাদিক আছে, তাদের ডেকে তো চা কফি খাওয়ায় না। এমন লোকদেরকে ডেকে নিয়ে গেছে যারা গিয়ে ওখানে রেকর্ড করে ছেড়ে দিছে। আচ্ছা। ওনারা ও- ও- কি- ওনাদের নিজেদের কোনো সমালোচনা পৃথিবীতে কেউ করে না, কিন্তু ভয়ের চোটে করে কিন্তু না বা যে প্রশ্নটা কোনো হচ্ছে কারণে যে করে এই না। যে তাদের মনোভাব বা এটার কি কোনো প্রভাব আছে কিনা। আরও একটা প্রভাবের কথা জিজ্ঞাসা করি সাথে সাথে, যে প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনি তার কন্টেন্টে বলছেন আওয়ামী লীগ ভারত বিএনপি জোট গঠন করেছে এবং তারেকের বিজয় মানে থাম্বনেইলে বলছে তারেকের বিজয় মানেই মোদি হাসিনার বিজয়। এই যে মানে এই যে বিষয়গুলো, এগুলোর একটা কে প্রভাব বলেছে নির্বাচন এটা? থেকে কিনা। এটা পিনাকি কে ভট্টাচার্য, বলেছে এটা? পিনাকি ভট্টাচার্য। আমি জানি না উনি কখন কি বলে, আমার কোনো ধারণা নেই। আমার কোনো ধারণা নেই এটা এটা কি যুক্তিতে উনি বলেছেন, এটা আমার পক্ষে ব্যাখ্যা করা সম্ভব না। আচ্ছা। ওনার এটা ব্যাখ্যা করা উচিত। আচ্ছা। একটু আপনি যে ধৈর্য হ্যাঁ। ধরে আপনি যে ধৈর্য ধরে তার এই বক্তব্য শোনেন, এটা জেনে আমি খুব আনন্দ পাচ্ছি। মিলিয়ন মিলিয়ন ভিউজ তার, মানে তাকে, তারও হ্যাঁ, তো সেই মিলিয়ন মিলিয়ন বক্তব্যের কত ভিউ আছে না, কোনো না ধরেন কোনো প্রভাব, এবং প্রভাবটা পৃথিবীতে যা কেমন সেটা কিছু বুঝবার মিলিয়ন জন্য ভিউ হয় আমাদেরকে তো আপনি সেগুলো সব দেখেন। সব তো দেখি না, মিলিয়ন কিন্তু মিলিয়ন ভিউ দেখতে তো হলে হয় সেটা খানিকটা, ভালো তাই না? যে নাকি তার মন্দ একটা নাকি? প্রভাব তো শুধু ভালোই যে আমরা দেখি তা না, খারাপটাও আমাদের দেখতে হয় সাংবাদিক হিসেবে, আমরা তো সমালোচনা আলোচনা আপনি করবার ওনাকে একটা ইন্টারভিউ নিবেন, নিয়ে ওনাকে জিজ্ঞেস চেষ্টা তো করি। করবেন। যদি সুযোগ থাকে আপনার উনি পক্ষে উনি ওনাকে বলেন, আমি ওনার ইন্টারভিউ নিতে আগ্রহী হব। মানে উনি এটা কেন বলেছেন এটা উনি ব্যাখ্যা করতে জি। পারবেন। ওনার ইন্টারভিউ নেওয়া উচিত। বাংলাদেশে বড় বড় চ্যানেল ওনার ইন্টারভিউ নিয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আমি অবশ্য কোনো সুযোগ সেভাবে পাচ্ছি না। পেলে নিশ্চয়ই ওনার ইন্টারভিউ নেওয়ার আমি চেষ্টা করব। আমি আপনার কাছে একটু প্রচারণার বাইরে এবার একটু সরকারের কিছু বিষয় নিয়ে একদম শেষে ছোট, ছোট করে মন্তব্য আপনার কাছে একটু জানতে চাইবো যে আম এই সময়ে
নিরাপত্তা উপদেষ্টাকে প্রশ্ন করা হয়েছিল যে মেয়াদের শেষ সময় বিভিন্ন দেশের সঙ্গে যে প্রতিরক্ষা বিষয়ক যে চুক্তি কেনাকাটা বা বিভিন্ন বিষয় সম্পর্কে যে চুক্তি সেগুলো নিয়ে তিনি জিজ্ঞাসা করা হয়েছে। তিনি বলেছেন এটি চলমান প্রক্রিয়া এবং পরের সরকার এটি এগিয়ে নিয়ে যাবেন কিনা এটি তিনি বলছেন যে এটি একটা অনুমান নির্ভর প্রশ্ন। সেখানে আসলে অনেকগুলো চুক্তির বিষয়ে বলা হচ্ছে যে এই সময় যুক্তরাষ্ট্র, চীন, জাপানের সাথে প্রতিরক্ষা নানান রকম, পাকিস্তান এর চুক্তি। আসলে আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন, এই যে চুক্তিগুলো করা হচ্ছে এবং তার প্রেক্ষিতে মন্তব্য, সেটা নিয়েও একটু আপনার মন্তব্য শুনতে চাই। আমি জানি না আসলে এই প্রতিরক্ষা বিষয়ক চুক্তি ওনারা কেন করতেছে, কার সাথে করতেছে, কি জন্য করতেছে আমি জানি না। তবে এই ড্রোনের ব্যাপারটা আমাকে খুব মজা লেগেছে। একটা রাজনৈতিক দল বলেছেন তারা ড্রোন, মানে ড্রোন বাহিনী তৈরি করবেন, মানে একটা ইউএভি একটা তৈরি করবেন, তারা আনম্যান্ড এরিয়াল ভেহিকল, এটা ইউএভি মানে হচ্ছে এটা। তো তারা এই ড্রোন মানে কন্টিনজেন্ট তৈরি করবেন। তো একসময় জাফর ইকবাল স্যারকে তারাই ট্রল করতেন ড্রোনাচার্য বলে। তো আমি তো দেখছি এখন ড্রোনা পার্টি তৈরি হয়েছে, তাই না? তো ড্রোনাচার্যের পরে আমরা নতুন বাংলাদেশে ড্রোনা পার্টি পেলাম, যাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে জনগণকে তারা ড্রোন বাহিনী তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন। জনগণ ড্রোন খায় না রে ভাই। জনগণের কাছে ড্রোনের দাম কি জানেন? 100 টাকা লোহার দাম, লোহার কেজি 100 টাকা। জনগণের ড্রোন দিয়ে পেট ভরে না। জনগণের ভাত লাগে, ডাল লাগে, পেঁয়াজ লাগে, তেল লাগে, লবণ লাগে। জনগণের জীবন কি জানেন? দাঁতখানি চাল কবিতাটা, দাঁতখানি চাল, মসুরের ডাল, চিনি পাতা দই, দুটি পাকা বেল, তাই না? মনে আছে? ডিম ভরা কই। হ্যাঁ, জনগণ ওই হয় দুটি যদি পাকা ভুল, বেল, মা ডিম তবে ভরা একেবারে ছিঁড়ে কই। দেবে চুল। হ্যাঁ কিন্তু হ্যাঁ, হ্যাঁ, হয় যদি ভুল, মা তবে নিশ্চয়ই ছিঁড়ে দেবে চুল। তারপরে ছেলেটা কি করে জানেন? ওই তো ওখানে ভুলভূত হাবা খেলিছে তো বেশ। তো এই পার্টি দেখলে আমার ওইরকম মনে হয়, ভুলভূত হাবা খেলিছে তো বেশ, ড্রোন নিয়ে খেলাধুলা করছে আর কি। হ্যাঁ, আসল জায়গায় খেয়াল নাই। দাঁতখানি চাল, মসুরের ডাল, তাই না? এই পার্টি প্রতিশ্রুতি দেয় কিন্তু আসলে আমরা কে অনেক অস্ত্র কোনটাকে শস্ত্র আসল বানাবো। জায়গা মনে করছে, এটাও তো একটা নিশ্চয়ই প্রশ্ন। আমি যদি মানে এই যে রিপোর্টটা, প্রথম আলো রিপোর্ট থেকে আমি পড়ছিলাম যে সেখানে প্রথমত ক্ষমতাতে যাবে জামাতে ইসলাম, এনসিপি যাবে যদি যায়, তো ওরা ড্রোনের পর মানে না, এটা প্রতিশ্রুতি তো দেয়। এটা তো এটা তো হচ্ছে, আমি বলছি যে এটা নিরাপত্তা উপদেষ্টার মানে তার কাছে প্রশ্ন ছিল মানে সেই আপনি ব্যাপারটা। পার্টিটার কথা চিন্তা করেন, হ্যাঁ, হ্যাঁ। একদিকে ড্রোনের কারখানা বসে, আরেকদিকে ড্রোনের প্রতিশ্রুতি দেয়। বুঝতে পারছেন না? জি, জি। আ মানে প্রথম আলোর বরাদ্দে তারা বলছে যে এই সরকারের সময় চীনের সঙ্গে সরকারি পর্যায়ে চুক্তি হয়েছে। পাকিস্তান থেকে জেএফ 17 থান্ডার যুদ্ধবিমান কেনা, চীন থেকে জে-10C যুদ্ধবিমান এবার কেনা। আসলে একটা মজার জিনিস, চীনের বিমান ভালো না বলে পাকিস্তান থেকে জেএফ-17 কিনা হচ্ছে। জেএফ-17 এর ডিজাইন কিন্তু চায়নাতে চায়না। করা। এটা কিন্তু চাইনিজ প্লেন পাকিস্তানে তৈরি হয়। জি। মানে এরকম কতগুলো তালিকায় দিয়ে দিচ্ছে যে কতগুলো যুদ্ধজাহাজ, ড্রোন, সাবমেরিন ইত্যাদি কেনার যে চুক্তি বা আলোচনা হচ্ছে, হেলিকপ্টার, সেগুলো সম্পর্কে প্রথম আলোতে একটা বলে দেওয়া হচ্ছে যে এই যে এগুলো করছে। এবং এ সম্পর্কে আমি একটু আচ্ছা, মন্তব্যগুলো বাংলাদেশে আপনার নাকি কাছে একটু 1 লক্ষ, মন্তব্যগুলোও শোনাই। আপনি মন্তব্যগুলো শুনেও একটু না না, মন্তব্য করেন। বাংলাদেশে আপনার একটা প্রশ্ন করি, বাংলাদেশে না এই যে কত লক্ষ কোটি ডলার ঋণ হয়ে গিয়েছে? বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন যে কত লাখ ছিল সেখান থেকে কত লক্ষ কোটি হয়ে গিয়েছে, এরকম কি কি ঋণের হিসাব দিয়েছেন না? তো এই এই যে এত অস্ত্র শস্ত্র এগুলা কিনবেন কি ঋণ ছাড়া, নাকি এগুলা ঋণ করে? এগুলা কেনার পয়সা কি আলাদা জায়গায় রাখা ছিল? মাটির ব্যাংকে জমিয়ে রেখেছিল, মাটির ব্যাংকে ডলার, মাটির ব্যাংকে পাউন্ড স্টার্লিং জমানো ছিল, যে ওগুলা নিজের টাকার উন্নয়ন হচ্ছে ঋণের টাকায়? ব্যাপারটা কি এরকম? এগুলা কিনতে টাকা লাগবে না? এই টাকা কোত্থেকে আসবে? এটা যদি ঋণের টাকা হয়, সেই ঋণ কে শোধ করবে? তো এইগুলা হচ্ছে, মানে আমার কাছে এগুলা কোনো আমি যুক্তি খুঁজে পাই না। জি, ওনারাই ভালো বুঝে, ওনারা 35টা বোয়িং কিনে, তাই না? তারপরে ড্রোন কিনে, কি কিনে না কিনে, আমি ভালো করে বুঝিও না এগুলা। আমি তো যা বুঝি, আমি বুঝি যে আমাদের, মানে আমাদের শত্রু নিধনের যে দক্ষতা, সেই দক্ষতা ব্যবহার করার জন্য আমাদের যথেষ্ট পরিমাণ জায়গা নাই। আমরা কোথায় গিয়ে যুদ্ধ করব? আমাদের দরকার প্রতিরক্ষা, আমাদের দরকার আক্রমণ না, আমাদের দরকার হচ্ছে ডিফেন্স। আমাদের দরকার অ্যাটাক না, আমরা অ্যাগ্রেসর না, আমরা ডিফেন্ডার। এই অনেকে এই খবরের নিচেই যারা মন্তব্য করছেন, আননেমড ইউজার একজন লিখছেন, বিদেশি নাগরিকত্ব গ্রহণকারীদের রাষ্ট্রের এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ স্বার্থের সংঘাত ঘটাতে পারে। এসব কেনাকাটার আড়ালে স্বার্থসিদ্ধির সন্দেহ অমূলক নয়। শাহরিয়ার বলছেন শুড হ্যাভ লেফট ফর ইলেক্টেড গভর্নমেন্ট। রাহাত বলছেন এরা চাচ্ছে গভীর সমস্যায় পড়ুক, সেই পথ রেডি করে যাচ্ছে। পার্ট অফ হিডেন এজেন্ডা বলছেন আরেকজন আননেমড ইউজার। মানে একেই বলে গাদ্দারির জবাব।
আহ, যাই হোক। এগুলো তো যারা যারা হ্যাঁ, বলেছেন তারা তারা বলবেন, হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সাধারণভাবে বোঝা যায় যে এই ধরনের স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত কোনো অন্তর্বর্তী সরকারের নেওয়ার কথাই না। কারণ এগুলি দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত, এগুলি রাজনৈতিক সরকারের নেওয়ার কথা, এগুলো তাদের নেওয়ার কথা না, কিন্তু তারা সেগুলো নিচ্ছেন। জি, মানে মতামত যারা দিচ্ছেন তাদের সাথে আপনার মতামতটা অনেকটা একই আজকে রকম বণিক দেখা বার্তা যাচ্ছে। একটা রিপোর্ট আমি দেখেছি ইকোনমিক হিটম্যান সংক্রান্ত। আমার মনে হয় আপনি সেটা পড়লেই, বণিক বার্তাকে যদি আপনি কখনো পান অথবা তাদের কোনো সাংবাদিককে আপনি যদি একটু জিজ্ঞাসা করেন, তারা এটা ব্যাখ্যা করতে পারবেন। বণিক বার্তা খুব সুন্দরভাবে ইকোনমিক হিটম্যান কি জিনিস এবং তারা কি করে সেটা ব্যাখ্যা করেছে। জি। আপনি ঋণের কথা বলছিলেন, সাথে, সাথে আমার আরেকটা প্রশ্ন মনে পড়ল। যদিও সেই সম্পর্কিত না, কিন্তু ঋণ খেলাপি আপনার প্রসঙ্গে। অনুষ্ঠান অনেক বড় হয়ে যাচ্ছে না? শেষ করে ফেলবো। এই যে এখনই শেষ। এটা দিয়েই শেষ করি। সরকারের বাকি আলোচনাগুলো হয়তো অন্য আরেকদিনের জন্য তুলে রাখলাম। কিন্তু প্রচারণার মধ্যেই জামাতের আমিরের আরেকটা জায়গায় তিনি বলছেন, দুর্নীতি প্রসঙ্গে। তিনি বলছেন যে, "বগলের তলায় ঋণ খেলাপি আর আপনি দেবেন বাংলাদেশ দুর্নীতিমুক্ত করে।" মানে তারেক রহমানকে উদ্দেশ্য করে বলছেন যে, "বগলের তলায় ঋণ খেলাপি আর আপনি দেবেন বাংলাদেশকে ঋণ খেলাপি করে।" প্যাঁচাও হাসবে এ কথা শুনে। এবং টিআইবির রিপোর্টটা আমি একটু মেনশন করতে চাই। বলছে বিএনপির ঋণ খেলাপির 59.43% প্রার্থী ঋণ খেলাপি, মানে প্রায় 60% প্রার্থী ঋণ খেলাপি। তবে জামাতও একদম সাধু নয়, সেখানেও আছে 22.2% প্রার্থী ঋণ খেলাপি। তুষার। আমার মনে আছে আম, আওয়ামী লীগ সরকার যখন একদম শেষ প্রান্তে, তখন একটা রিপোর্ট হয়েছিল আম, প্রথম আলোতে। নাবিল গ্রুপ নামে একটি কোম্পানিকে 900 কোটি টাকার বেশি ঋণ দিয়েছিল ইসলামী ব্যাংক। হুম। তো এই নাবিল গ্রুপ যারা চালান তারা কোন দলের সমর্থক? সেই ঋণ যে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল এটা নিয়ম ভেঙে দেওয়া হচ্ছে, 7 দিনের মধ্যে 900 কোটি টাকা রিলিজ হয়ে গেছে, কি কি জানি লেখা হয়েছিল। আপনি ওই রিপোর্টটা বের করে পুরাটা দেখতে পারেন। এটা যে ঠিক নয় এটা প্রথম আলো বলেছিল। সেই নাবিল গ্রুপ কোন দলের সমর্থক কিংবা নাবিল গ্রুপের বর্তমান অবস্থা কি? নাবিল গ্রুপ একটা টিভি চ্যানেল দিয়েছে এখন, এবং সেই চ্যানেলে আমিও একদিন গিয়েছি। তো বগলের তলায় ঋণ খেলাপি যারা বলছেন, আমার তো মনে হয় তাদের এটাও ব্যাখ্যা করা উচিত যে আওয়ামী লীগের আমলে যে গ্রুপকে দোষী বলে সাব্যস্ত করা হয়েছিল, বলা হয়েছিল তারা ব্যাংক থেকে অনিয়মতান্ত্রিক ভাবে লোন নিচ্ছেন, সেই গ্রুপের বিষয়ে তাদের বক্তব্য কি? অতএব এগুলো আসলে বাজে কথা। এগুলা আমি কোনো ভিত্তি দেখি না। কিন্তু এই যে কেউ উনষাট কারো বগলের শতাংশ তলায় ঋণ খেলাপি নিয়ে ঘুরছে না। ঋণ খেলাপ যদি কেউ করেই থাকে তাদের উচিত নির্বাচন কমিশনে গিয়ে এইটার ব্যাপারে সিদ্ধান্ত আদায় করা। এটা টিআইবিও আমি বলে আপনার দিচ্ছে, সাথে, ও উনষাট ইয়ে দশমিক চার তিন আহ, শতাংশ ঋণ খেলাপি। শারমিন, হুম। আচ্ছা আমি এটার উত্তরটা আরেকবার দিই, এটা কি এডিট হবে? না, এটা আমরা শেষ করবো এই অংশের মধ্য দিয়ে। আগে তো আপনি কি আপনার অনুষ্ঠান এডিট করেন? না, আমি আনএডিটেড রাখি। আচ্ছা, তো তাহলে আমি আরো একবার উত্তরটা দিই। জি। সেটা হচ্ছে যে আমরা যখন এরকম অভিযোগ করি তখন আমাদের উচিত আইনি ভাবে একেবারে জেনে শুনে আইনের আশ্রয় নেওয়া। যদি সত্যি সত্যি ঋণ খেলাপি নিয়ে বগলে কেউ চলে, তাহলে একেবারে নামধাম সহ সেটা দিয়ে তাদের উচিত নির্বাচন কমিশনে গিয়ে নির্বাচন কমিশন থেকে সিদ্ধান্ত নেওয়া। জি, স্পষ্ট। মানে নামধাম তো আছেই। টিআইবি তো বলছে 59.43% বিএনপিতে, জামাতেও আছে 22.26% প্রার্থী যারা ঋণ খেলাপি। টিআইবি এই রিপোর্টটা করছে। তো কত শতাংশ? শতাংশের হিসাবটাকে আমি কোনো মানে ব্যাপার বলে মনে করি না, বুঝছেন? কারণ আপনি মনে করেন আপনার যদি প্রার্থী বেশি থাকে তাইলে আপনার শতাংশ কমে যাবে, আর আপনার যদি প্রার্থী কম থাকে শতাংশ বেড়ে যাবে। খুব সহজ। মানে আপনি হয়তো 5 জন ঋণ খেলাপি দিয়েছেন কিন্তু তো প্রার্থী প্রার্থী তো দিয়েছেন একশো সমানই। জন 300 আসনে প্রার্থী সবার তো একই রকম না, মনে হয়। 300 আসনে তো জামাত প্রার্থী দেয় নাই, 300 আসনে বিএনপিও প্রার্থী দেয় নাই। জোট আছে বা জোট। কিছু কম দিয়েছে, কিছু কম দিয়েছে। কিন্তু প্রার্থী বেশি হলে তখন দেখা যাবে যে ঋণ খেলাপি যদি সমান সমানও থাকে, যার প্রার্থী কম তার বেলায় শতাংশে বেশি হবে, আর যার প্রার্থী বেশি শতাংশে কম হবে। বরং আমাদের এইভাবে চিন্তা করা উচিত যে কতজন ঋণ খেলাপি এই দুইটি জোটে জায়গা পেয়েছেন। প্রথমত জামাতের জোটে ঋণ খেলাপি এমনি কম থাকবে, কারণ এনসিপির ছেলেপেলে ঋণ কি হবে, এরা তো চাকরি বাকরি করে নাই জীবনে কোনোদিন, অধিকাংশ তো বেকার ছিল, তাই না? তাদের প্রথম চাকরি মন্ত্রিত্ব, তাদের প্রথম চাকরি হচ্ছে উপদেষ্টা হওয়া। তো এদের ঋণ খেলাপ কই থেকে হবে? এটা তো হওয়া সম্ভব না, এটা তো কোনোখান থেকে সম্ভব না। তাহলে অটোমেটিক্যালি জামাতের জোটের মধ্যে ঋণ খেলাপ কম থাকার কথা। শুধু জামাতের প্রার্থী যারা তাদের মধ্যে ঋণ খেলাপ কত, এইটার শতাংশ কি আপনি জানেন নাকি এইটাই বলেছেন আপনি? আমি টিআইবি রেফারেন্স দিচ্ছিলাম। তারা বলছে জামাতের আচ্ছা, মধ্যে হচ্ছে 22.26% আচ্ছা। প্রার্থী। আরেকটা হচ্ছে ওনাদের যারা
সঙ্গী দল, সেই সঙ্গী দলগুলির যারা এসেছেন তারা অধিকাংশই হচ্ছেন মানে ইসলামী ভাবাপন্ন দল। তাদের যে পেশা, সেই পেশার মধ্যে বৃহৎ ঋণ নেওয়ার সম্ভাবনা কম। কেবল জামাতে ইসলামীতে প্রচুর ব্যবসায়ী রয়েছেন যাদের বৃহৎ ব্যবসা আছে, এবং সেই বৃহৎ ব্যবসা ব্যবসা কিন্তু একেবারে বাংলাদেশের বৃহত্তম ব্যবসা। যেমন আপনি যদি ধরেন ইসলামী ব্যাংক বাংলাদেশের বৃহত্তম প্রাইভেট ব্যাংক। এখন এই বৃহত্তম প্রাইভেট ব্যাংকের আহ, যে অবস্থা, আপনি নিশ্চয়ই জানেন যে 5টা ব্যাংককে এক জায়গায় করে দেওয়া হয়েছে, এবং এই বৃহত্তম প্রাইভেট ব্যাংকের অবস্থা একেবারে একেবারে খারাপ অবস্থা। তা আপনি ঋণ করেন নাই, কিন্তু আপনার ব্যাংক নিজেই খেলাপি, গ্রাহকদের কাছে খেলাপি, টাকা জমা রেখেছে সেই টাকা শোধ করতে পারে না। তো সেই ব্যাংকের মালিকের ছেলে তো আমার এলাকাতে ইলেকশন করছে, সেটি তো সেই আওয়ামী ব্যাংকের লীগের আমলে মালিকের নানান ছেলে তো তৎপরতার কারণেই নাকি যে ব্যাংক, ইসলামী না ব্যাংকগুলোকে না, নিয়ে। তাহলে বাকি যারা ঋণ খেলাপি হচ্ছেন বিএনপি ধরেন, আমি এটা যুক্তির খাতিরে বলছি, তারাও তো আওয়ামী লীগের আমলে ব্যবসা বাণিজ্য করতে পারে না, এই জন্য খেলাপি হয়ে গেছে। ওনাদের ব্যাংক যেমন পুরো জাতির কাছে খেলাপি হয়ে গিয়েছে, হুম। এরকম বিএনপির ব্যবসায়ীরাও তাদের ব্যবসাতে ঋণ খেলাপি হইতে পারে। আপনি খোঁজ করলে দেখবেন যে ওনারা আবার ইসলামী ব্যাংকে ঋণ শোধ করতে পারতেছে না। মানে এই বিষয়টা আসলে রাজনীতির বিষয়ের চাইতে বরং এটা হচ্ছে নির্বাচন কমিশনের বিষয়। ওনারা ঋণ খেলাপিদেরকে অনুমোদন দিয়েছে, যদি দিয়ে থাকেন তাহলে নির্বাচন কমিশনের জবাবদিহি করা দরকার যে কেন দিয়েছে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার। নির্বাচন কমিশন খুব একটা এভাবে জবাবদিহিও করে না, হলফনামায় নানান অসঙ্গতি থাকে, কিন্তু ওই নির্বাচন কমিশন দুদক কেউই আসলে খুব জবাবদিহির জায়গায় আমরা দেখি না। যাই হোক, সামনে নির্বাচন, নিশ্চয়ই আবারও কথা হবে। প্রচারণায় সবশেষ এগিয়ে কে থাকে বা কে আসলে কি হবে সে নিয়েও একদিন আপনার সাথে কথা বলবো নিশ্চয়ই। অনেক ধন্যবাদ ডাক্তার আব্দুল তুষার, আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকে। দর্শক ধন্যবাদ সবাইকে।